দ্রুত খাতা চেঞ্জ করে চলে আসো, নোট খাতা চেঞ্জ করে চলে আসো। তোমাদের এক ভাইয়ের পরিবর্তে অন্য ভাই ঢুকে পড়ছে। আজকে অপূর্ব ভাইয়ের ক্লাস হবে। হ্যাঁ, কে আপনি ভাই? চিনলাম না, চিনো নাই আমাকে? হাই হাই। অপর ভাইয়া লাইভ স্টার্ট করলো তাই নাকি? অপরকে আমি মেসেজ দিছি, অপর কি দেখে নাই? কই না তো, এখন ক্যান্সেল করছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অপার, আচ্ছা অপার এই যে মাত্র সিন করলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো। হ্যাঁ, তোমাদের অপার ভাই কেটে দিয়েছে। হ্যাঁ, তোমাদের অপার ভাইয়া কেটে দিয়েছে, লাইভে ঢুকে গেছিল, কেটে দিয়েছে পরে। ওকে 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 ওকে। তোমাদের সাথে অনেক দিন পর দেখা হয়ে গেল আবার। সেই কবে তোমাদের পড়াইছি না, তারপর আবার অনেক অনেক দিন পর দেখা হয়ে গেল। তো সবাই ভালো আছো বলো? সবাই ভালো আছো? হ্যাঁ, অনেক দিন পর, তাই না? তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো এবং সবাই টুকটাক পড়াশোনার মধ্যেই আছো। তো আমরা নিউটনের বলবিদ্যা অধ্যায়ের আজকে হচ্ছে 15তম ক্লাস করব। এই মাত্র 15তম ক্লাস আজকে, ঠিক আছে? তো চলো আজকে আমরা শুরু করব কি, আজকে আমরা শুরু করব হচ্ছে বৃত্তাকার গতিতে ত্বরণ। তো গত ক্লাসে আমরা বৃত্তাকার গতিতে কি ত্বরণ পড়ি নাই? পড়ছি। বাট বৃত্তাকার গতির ত্বরণের একটা আলাদা জগৎ আছে। কোন একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার ত্বরণের একটা আলাদা জগৎ আছে। আজকে সেই ত্বরণ রিলেটেড যত ধরনের কথাবার্তা হইতে পারে, যত ধরনের যা আলোচনার টপিক আছে সবই আমরা আজকের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করে দিই। না ভাই, আজকে প্রবলেম সলভিং ক্লাস, প্রবলেম সলভিং ক্লাস আমি নিব, কোনো সমস্যা নেই। আজকে মূল ক্লাস, আজকে মূল ক্লাস, তোমরা একেবারে লেকচার খাতা নিয়ে চলে আসো, ঠিক আছে? আজকে মূল ক্লাস। তো দেখো, আমরা গত ক্লাসে বৃত্তাকার গতি সম্পর্কে একটু জানছিলাম। তো বৃত্তাকার গতির ক্ষেত্রে ত্বরণ, আমরা বৃত্তাকার গতির ক্ষেত্রে একটু ত্বরণ সম্পর্কে পড়াশোনা করব। বৃত্তাকার গতির জন্য, বৃত্তাকার গতির জন্য ত্বরণ। তো একটা ছোট্ট কোশ্চেন করি তোমাদের, এটা 2 মার্কের প্রশ্নেও আসে। কোনো বস্তু যদি সরল রৈখিক পথে সমদ্রুতিতে চলে তাহলে তার কোনো ত্বরণ থাকে না। যদি কোনো একটা বস্তু সরল রৈখিক পথে সমবেগে আর কি, সরল রৈখিক পথে চললে তো সমবেগ আর কি। তো কোনো বস্তু যদি সরল রৈখিক পথে সমবেগে বা সমদ্রুতিতে চলে তাহলে তার ত্বরণ থাকে না। কিন্তু যখন বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘুরবে তখন তার কিন্তু ত্বরণ থাকে। তো প্রশ্ন হচ্ছে কেন ত্বরণ থাকে? বৃত্তাকার পথে সমদ্রুতিতে চললেও ত্বরণ কেন থাকবে? তো সেইটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে প্রশ্নটা আমরা একটু লিখিত আসলে, কোনো বস্তু সরল রৈখিক পথে, কোনো বস্তু সরল রৈখিক পথে সমদ্রুতিতে চললে ত্বরণ থাকে না, মানে ত্বরণ শূন্য হয়। কিন্তু বৃত্তাকার পথে সমদ্রুতিতে
চললেও ত্বরণ থাকে কেন? এটা হচ্ছে আমাদের কোশ্চেন, যে কেন ত্বরণ থাকে। তো তুমি দেখো, প্রথমে আসো সরল রৈখিক পথ। সরল রৈখিক পথ, এটা হচ্ছে সরল রৈখিক পথ। তোমার প্রথমে জানতে হবে ত্বরণ বলতে কি বুঝি আমরা। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। ত্বরণ বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হার। এখন তুমি যদি কোনো ভেক্টর রাশির পরিবর্তন বলতে শুধু মানের পরিবর্তন বোঝো, তাহলে কিন্তু হবে না। ভেক্টর রাশির পরিবর্তন বলতে ভেক্টর রাশির দুইটা প্রপার্টিজ, মান এবং তার ডিরেকশন। তাহলে ভেক্টর রাশির মান আছে এবং দিক আছে। তা আমি যদি ভেক্টর রাশির ক্ষেত্রে পরিবর্তন বুঝাই, পরিবর্তন বলি, তাহলে ভেক্টর রাশির ক্ষেত্রে দুই ধরনের পরিবর্তন, মানের পরিবর্তন এবং তার দিকের পরিবর্তন। দিকের পরিবর্তন হইলেও কিন্তু সেখানে পরিবর্তন ঘটে। তো মূল কথাটাই হচ্ছে এটা, এই যে আলোচনা করতে যাচ্ছি তার মূল টু দ্য পয়েন্ট হচ্ছে এটা, মূল কিওয়ার্ডটাই হচ্ছে এটা, যে বেগ হচ্ছে ভেক্টর রাশি। যদি সরল রৈখিক পথে চলে তাহলে তো তার মানের পরিবর্তন, সরল রৈখিক পথে সমদ্রুতিতে যদি চলে, মানের পরিবর্তন তো হয়ই না, ইভেন তার দিকের কোনো পরিবর্তন হয় না। এই কারণে বেগের যে পরিবর্তন, বেগের যে ভেক্টর পরিবর্তন, তার যে ম্যাগনিটিউড সেইটা হয় শূন্য। কিন্তু যদি বস্তু সমদ্রুতিতে বৃত্তাকার পথে চলে তাহলে তার মানের পরিবর্তন ধরা হচ্ছে না, বাট প্রত্যেকটা পয়েন্টে 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 তার কিন্তু দিকের পরিবর্তন হচ্ছে। এই দিকের পরিবর্তনের কারণে তার কিন্তু একটা বেগের পরিবর্তনের একটা ম্যাগনিটিউড থাকবে। তো তখন ওই ম্যাগনিটিউডের জন্য, ওই যে দিকের পরিবর্তনের জন্য তার কিন্তু ত্বরণ থাকবে। তো এই হচ্ছে মূল কথা। তা আসো দেখো, আমি আরেকটু ডিটেলস আলোচনা করে দিই। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। ত্বরণ ভেক্টর রাশি, বেগের পরিবর্তনের হার ডিভি বা ডেল ভি যেটাই বলো না কেন, তাহলে ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। তো এটা কিন্তু ভেক্টর, ডেল ভি কিন্তু ভেক্টর। তো ডেল ভি ভেক্টর বিদায় হচ্ছে এই ভেক্টর। তাহলে ত্বরণ ভেক্টর রাশি, তাহলে ত্বরণের মানটা নির্ভর করে বেগের পরিবর্তনের উপর। এখন বেগের পরিবর্তন যদি শূন্য হয় ত্বরণও শূন্য হবে, আর বেগের পরিবর্তনের মান যদি শূন্য না হয় ত্বরণ শূন্য হবে না। আর আমি যদি বলি ত্বরণের দিকটা কোন দিকে হয়, তার কারণ সময়ের তো কোনো দিক নাই, তাহলে ত্বরণের দিকটা হবে বেগের পরিবর্তন, বেগের দিক যেদিকে সেদিকে না, বেগের পরিবর্তন যেদিকে সেই দিকে। তাহলে ত্বরণের ডিরেকশনটা হবে বেগের পরিবর্তনের ডিরেকশনটা যেদিকে সেই একই দিকে। বুঝলা? তাহলে আসো তো দেখি, কোনো একটা বস্তু ধরো সরল রৈখিক পথে চলতেছে, ধরো একটা গাড়ি একটা সরল রৈখিক রাস্তায় যাচ্ছে। তো এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। কিছুক্ষণ চলছে, ধরো তুমি কিছুক্ষণ ধরে অবজার্ভ করছো গাড়িটাকে। তো গাড়ি ধরো কিছুক্ষণ চলে গাড়িটা এখানে পৌঁছেছে। তো এই পয়েন্টে গাড়ির আদি বেগ হচ্ছে ইউ, এই পয়েন্টে গাড়ির শেষ বেগ হচ্ছে ভি। তাহলে একটা জিনিস খেয়াল করো, দিক কিন্তু একই দিকে আছে, আদি বেগের দিক শেষ বেগের দিক দুইটা বেগ একই দিকে আছে, এবং মনে করো মান একই, ধরো মান 5 মিটার পার সেকেন্ড, এখানেও মান ধরো 5 মিটার পার সেকেন্ড। ওকে, তো এবার আমরা বেগের পরিবর্তনটা বের করি। তো দেখি বেগের পরিবর্তনটা বের করি। আর ধরো এখান থেকে ওখানে যাইতে যে সময়টা লাগছে সেই ডেলটি সময়টা, সময় ব্যবধানটা ডেলটি সময়, এটা ধরো 2 সেকেন্ড। তো দেখি আমরা বেগের পরিবর্তনটা বের করি। তাহলে বেগের পরিবর্তন দ্যাট ইজ ডেল ভি, সবসময় পরিবর্তন বের করতে গেলে শেষ থেকে আদি বিয়োগ দিতে হয়। তাহলে ভি মাইনাস ইউ। দেখো আমরা বেগের বিয়োগফল বের করতেছি, বেগের পরিবর্তন বের করতেছি। বেগ কি রাশি? ভেক্টর রাশি। তাহলে তার হিসাব নিকাশ হবে কিন্তু ভেক্টর নিয়মে, তার হিসাব নিকাশ ভেক্টর নিয়মে হবে। তাহলে ডেল ভি এটা সমান সমান শেষ বেগ ভি আদি বেগ ইউ, এদের কিন্তু ভেক্টর বিয়োগফল। এবার তোমাকে আমি ভেক্টর অধ্যায়ে ভেক্টরের বিয়োগ শিখাইছিলাম না, বলো তো? ভেক্টরের অধ্যায়ে তোমাকে আমি ভেক্টরের বিয়োগ শিখাইছিলাম না? শিখাইছিলাম। কি করতে হয় ভেক্টরের বিয়োগ করার সময়? কি করতে হয় ভেক্টরের বিয়োগ করার সময়? আমরা লব্ধি করব। কেমনে? একটু চালাকি করে। কি চালাকি? দেখো এইটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে ভি ভেক্টর, তার সাথে আমি যোগই করব। যোগ করা মানে ভেক্টর লব্ধি করা আর কি। আমি যোগই করব কাকে? ইউকে না, ইউ এর বিপরীত ভেক্টরকে। তো ইউ ভেক্টর যদি এটা হয় তাহলে ইউ এর বিপরীত ভেক্টর কোনটা হবে? ইউ এর বিপরীত ভেক্টরটা কোনটা হবে? এটা যদি ইউ ভেক্টর বলি তাহলে ইউ এর বিপরীত ভেক্টর, এটা ধরো ইউ ভেক্টর, তাহলে ইউ এর বিপরীত ভেক্টর কোনটা হবে? তো ইউ এর বিপরীত ভেক্টরটা হবে তার সামনে একটা মাইনাস লেগে যাবে। তার মানে দিকটা যেদিকে ছিল মান একই থাকবে, বাট দিকটা যেদিকে ছিল তার উল্টা দিকে হবে, অর্থাৎ মাইনাস ইউ ভেক্টরটা হবে এই দিকে। এই যে এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ দিকটা জাস্ট ঘুরে যাবে। মান একই থাকবে কিন্তু দিকটা জাস্ট ঘুরে যাবে। এটা হচ্ছে মাইনাস ইউ ভেক্টর, অর্থাৎ ইউ ভেক্টরের বিপরীত ভেক্টর, মান একই রেখে দিকটা ঘুরাই দিবা। তাহলে আমি
শেষ বেগ ভি ভেক্টরের সাথে আদি বেগ ইউ ভেক্টরের বিপরীত ভেক্টরের যোগ করব। বিপরীত ভেক্টর মাইনাস বিপরীত ভেক্টরের যোগ করব মানে লব্ধি করব। তাহলে এইটার সাথে এইটার লব্ধি করব না, এইটার সাথে ইউ এর লব্ধি করব না, ইউ এর সাথে ভি এর সাথে ইউ এর বিপরীত ভেক্টরের লব্ধি করব। তাহলে আগে ইউ কে উল্টাবো, তারপরে ভি এর সাথে লব্ধি করব। ঠিক আছে, উল্টাবো, উল্টানোর পরে লব্ধি করব। তো দেখি তো আসো, উল্টানোর পরে লব্ধি করি। বাংলা তর্জমা হচ্ছে ভি এর সাথে ইউ এর বিপরীত ভেক্টরের লব্ধি। তাহলে আসো আমরা ভি কে রাখবো, এই যে ভি কে রাখলাম, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি ভেক্টর, মান কত 5 মিটার পার সেকেন্ড। এটা ইউ ভেক্টর, তাকে উল্টাবো, উল্টালাম, ইউ ভেক্টরটাকে উল্টালাম। তাহলে এটা হচ্ছে ইউ ভেক্টর, ইউ ভেক্টর, এটা হচ্ছে ইউ ভেক্টর, তাকে উল্টায় দেওয়া হয়েছে, তাহলে এটা মাইনাস ইউ ভেক্টর। তো মান কত, মানের কি কোনো চেঞ্জ আছে না, মান 5 মিটার পার সেকেন্ড। এইবার তুমি চিন্তা করো তো, লব্ধি করো তো, এটা 5, এটা বিপরীত দিকে 5, তাহলে লব্ধি কত, এদের লব্ধি কত? তাহলে এদের লব্ধি, এদের লব্ধি, সেই লব্ধি ভেক্টরটাই হচ্ছে ডেল ভি। তো মান কত, এই দুইটা লব্ধি করলে কত হবে 0, 5 বিয়োগ 5 0। কথা বুঝছো কি না? 5 বিয়োগ 5 কত 0। তাহলে ডেল ভি দেখো, ডেল ভি এর ম্যাগনিটিউড 0, এই যে ডেল ভি ভেক্টর, ডেল ভি এর ম্যাগনিটিউড 0, অতএব এর মান এই যে ডেল ভি তার ম্যাগনিটিউড কত 0। তাহলে এবার আমাদের লাগবে ত্বরণ। ওকে, তাহলে ত্বরণ এ ইকুয়াল টু ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। তাহলে আমি যদি ত্বরণের মান চাই, ধরো মান মডুলাস, এই যে মান, তাহলে উপরে মান 0, নিচে এখন ডেল টি তুমি যা দিয়ে ভাগ দাও না কেন কত হবে 0 হবে, অতএব ত্বরণ হয়ে যাচ্ছে 0। তাহলে কোনো বস্তু যদি সমদ্রুতিতে সরল রৈখিক পথে চলে তাহলে তার ত্বরণ 0, একেবারে ম্যাথমেটিক্যালি দেখালাম। তুমি ভেক্টর সেন্স খাটাও বের করতে পারো। ধরো ভেক্টর সেন্স খাটা বের করা মানে কি, ধরো এটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে এটা 5i, তারপরে এটাও 5i, তাহলে এটার সাথে এটার বিপরীত ভেক্টর, তো এটার বিপরীত ভেক্টর কি হবে -5i, আর এটা 5i, তাহলে দুইটা যোগ করলে কত 0, যদি আমি ভেক্টর কনসেপ্ট দিয়ে করি তাও একই জিনিস। এইবার আসো, এইবার দেখবো বৃত্তাকার পথে ঘটনাটা কি ঘটে। এটা তো আমরা সরল রৈখিক পথ দেখলাম, এবার আসো বৃত্তাকার পথ। বৃত্তাকার পথ, তাহলে কোনো একটা বস্তু ধরো বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথে ধরো এই পয়েন্টটা আছে, যে কোনো পয়েন্টে বৃত্তাকার পথে যদি ঘুরতে থাকে, যে কোনো পয়েন্টে তার বেগের ডিরেকশন হবে স্পর্শক বরাবর, যে কোনো পয়েন্টে তার বেগের ডিরেকশন হবে স্পর্শক বরাবর। এটা তো বোঝো। তুমি একটা বস্তুকে ধরো সুতায় বেঁধে এভাবে ঘোরাচ্ছ, ঘুরাইতে ঘুরাইতে একসময় বস্তুটাকে সুতা ছেড়ে দিবা, সুতা ছেড়ে দিলে দেখবা যে পয়েন্ট থেকে তুমি সুতাটা ছেড়ে দিছো সেই পয়েন্টে স্পর্শক বরাবর ছিটে চলে যাচ্ছে, স্পর্শক বরাবর ছিটকে চলে যাচ্ছে। ধরো এই পয়েন্ট থেকে ছেড়ে দিছো, এই বরাবর চলে যাবে, এই পয়েন্ট থেকে ছেড়ে দিছো, এই বরাবর চলে যাবে, এই পয়েন্ট থেকে ছেড়ে দিছো, এই বরাবর চলে যাবে, এই পয়েন্ট থেকে ছেড়ে দিলে এই বরাবর চলে যাবে। তাহলে যে পয়েন্ট থেকে তুমি ছেড়ে দিবা সেই পয়েন্ট থেকে সেই স্পর্শক বরাবর ছিটকে বাইরে বের হয়ে যাবে। কথা বুঝছো না বুঝো নাই? কথা বুঝছো নাকি বুঝো নাই? তাহলে তাহলে এই পয়েন্টে তার বেগের ডিরেকশন এটা স্পর্শক বরাবর, ঠিক আছে। এই পয়েন্টে ধরো এই পয়েন্ট, তার বেগের ডিরেকশন এটা স্পর্শক বরাবর, এই পয়েন্টে এটা, এই পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টে তার বেগের ডিরেকশন, এই পয়েন্টে তার বেগের ডিরেকশন এটা, এই পয়েন্টে তার বেগের ডিরেকশন এটা, যে প্রত্যেকটা পয়েন্টে তার বেগের ডিরেকশন স্পর্শক বরাবর থাকবে। তো তার মধ্যে দেখো সবগুলো বেগের মান ধরো 5 মিটার পার সেকেন্ড, মান 5 মিটার পার সেকেন্ড, এটার মানও 5 মিটার পার সেকেন্ড, ধরো এটার মানও 5 মিটার পার সেকেন্ড, সবগুলো পয়েন্টে বেগের মান 5 মিটার পার সেকেন্ড, সবগুলো পয়েন্টে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের সেন্টার, কেন্দ্র। তাহলে এই যে কেন্দ্রের সাথে কেন্দ্রগামী যে রেখাটা আর কি, মানে এই পয়েন্টে স্পর্শক, আর এটা হচ্ছে কেন্দ্র আর ওই পয়েন্টের সরল রেখা, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক একইভাবে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, প্রত্যেকটা পয়েন্টে স্পর্শকের সাথে ব্যাসার্ধের কোণ কত 90 ডিগ্রি। তো এখন কথা হচ্ছে কি, বৃত্তাকার পথে ঘুরলে কেন ত্বরণ থাকে? এক কথায় উত্তর, মানের পরিবর্তন নেই কিন্তু দিকের তো পরিবর্তন আছে, বেগ তো ভেক্টর রাশি, মান আর দিক দুইটা প্রপার্টিস তার, মান দিক মানে সম্মান, মান সম্মান দুইটা জিনিস আছে। তো মানের কোনো চেঞ্জ নেই কিন্তু সম্মানের চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্টে তার ডিরেকশন, বেগের ডিরেকশন ভিন্ন ভিন্ন হচ্ছে, এই কারণে এই ক্ষেত্রে বেগের পরিবর্তন ভেক্টরের মান থাকবে এবং তার জন্যই ত্বরণ হবে, এবং তার জন্যই ত্বরণ হবে। এবার আসো আমি তোমাকে ত্বরণ একেবারে মানে টু দা পয়েন্ট ম্যাথমেটিক্যালি তোমাকে আমি ত্বরণের হিসাবটা কেমনে করতে হবে সেটা তোমাকে দেখাচ্ছি। ধরো আমরা দুইটা পয়েন্ট নিব,
ধরো আমরা এই যে বৃত্তাকার পথে বস্তু ঘুরতেছে তার জন্য দুইটা পয়েন্ট দেখাবো। একটা পয়েন্ট ধরো এটা, এই পয়েন্ট স্পর্শক বরাবর এটা, এটা হচ্ছে ভি1 ভেক্টর। ভি1 ভেক্টর মান কত? মান ধরো ভি, মান ভি, মান কিন্তু ভি। আর এই একটা পয়েন্ট, এই পয়েন্টে স্পর্শক বরাবর, এই পয়েন্টে স্পর্শক বরাবর এটা হচ্ছে ভি2 ভেক্টর। মান কত? মান হচ্ছে ভি, মান হচ্ছে ভি, এটারও মান ভি। তাহলে দুটো পয়েন্ট, একটা পয়েন্ট এ আর একটা পয়েন্ট, এটা হচ্ছে বি, বি পয়েন্ট। তো এই দুই পয়েন্টে বেগের পরিবর্তনটা দেখাইতে চাই, এই দুই পয়েন্টে বেগের পরিবর্তন। তো কিভাবে পরিবর্তন দেখাবা? বেগের পরিবর্তন বলতে আমরা কি বুঝি? ডেল ভি পরিবর্তন, শেষ, এই পয়েন্ট আদি, এই পয়েন্ট শেষ। তাহলে ভি2 মাইনাস ভি1, তাহলে আগের মতো ভি2 ভেক্টর প্লাস মাইনাস ভি1 ভেক্টর। তাহলে ভি2 এর সাথে ভি1 এর বিপরীত ভেক্টর লব্ধি করব। এটা ভি1 ভেক্টর, তাহলে এর বিপরীত ভেক্টর উল্টাই দিব, এর উল্টা, এটাকে উল্টাই দিব, উল্টাই দিলেই তো বিপরীত ভেক্টর হবে, উল্টাই দিয়ে লব্ধি করব। তাহলে এটাকে উল্টাই, আসো, এটাকে উল্টাইলে এইটা হয়ে যাবে, এটাকে উল্টাই দিলে এরকম হয়ে যাবে, এটা হচ্ছে মাইনাস ভি1 ভেক্টর, কিন্তু মান কত? মান কিন্তু ভি। আর এটাকে উল্টাইলাম, এটাকে উল্টাইলে দেখো তো, বুঝো, এটাকে উল্টাই দিলে এরকম হয়ে যাবে। তারপরে এটা তো এরকম আসেই, এবার এইটাকে বর্ধিত করব আর এটাকে একটু টেনে নিয়ে আসবো, নিয়ে আসলে একটা পয়েন্টে মিলবে। তো সেই কাজ করবে এবার, ঠিক আছে? কারণ লব্ধি করতে হবে, লব্ধি করতে গেলে তো পা এক জায়গায় আনতে হবে। তাহলে ভি2কে উপরে উঠাই দিব, উপরে উঠাই দিয়ে, বা ধরো এইটা হচ্ছে ভি2, ধরো এইটা হচ্ছে ভি2, এটাকে আমি তুলে নিয়ে যাচ্ছি, এই যে আমি ভি2টাকে তুলে নিয়ে যাচ্ছি, এই যে ভি2টাকে এখানে তুলে নিয়ে গেলাম, দেখলাম? তাহলে এই ভি2 এর মানও কত? ভি2 ভেক্টর মান কত? ভি। এবার লব্ধি করব, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, এদের লব্ধি করব, লব্ধি করলে আমি বেগের পরিবর্তন পাবো, লব্ধি করলে আমি বেগের পরিবর্তন, লব্ধি করলে কিভাবে বেগের পরিবর্তন পাবো? সামান্তরিক আঁকতে হবে, সামান্তরিক আঁকতে হবে। এই তাহলে এইটা হচ্ছে আমাদের পরিবর্তন, এইটা, তাহলে এটা আমাদের ডেল ভি। ওকে, তাহলে এইবার তুমি দেখো তো, এই যে বাহুর দৈর্ঘ্যটা, এটাই ডেল ভি এর মান না? কোনো একটা ভেক্টরের মান প্রকাশ করে কে? ওই ভেক্টরটাকে আমরা যে বাহু দিয়ে প্রকাশ করব সেই বাহুর দৈর্ঘ্য, তাই না? বলো, সেই বাহুর দৈর্ঘ্য বলো। তাহলে এই যে বাহুর দৈর্ঘ্যটা, এই বাহুর দৈর্ঘ্যটা, এই বাহুর দৈর্ঘ্যটা এই ডেল ভি ভেক্টরের মান নির্দেশ করবে। এবার তুমি বলো, দেখে মনে হয় এই বাহুর দৈর্ঘ্য 0? বলো দেখি, দেখে মনে হয় এই বাহুর দৈর্ঘ্যটা 0? বলো, কারো যদি মনে হয় হাত তোলো, বলো। না, অবশ্যই এই বাহুর একটা দৈর্ঘ্য আছে। তাহলে এই বাহুর দৈর্ঘ্যটাই ডেল ভি ভেক্টরের মান, বেগের পরিবর্তনের মান, এই বাহুর দৈর্ঘ্যটা। তাহলে যেহেতু এই বাহুর একটা দৈর্ঘ্য আছে, তাহলে ডেল ভি ভেক্টরের তো একটা মান আছে, তার মানে হচ্ছে ডেল ভি ভেক্টরের ম্যাগনিটিউডটা 0 না, 0 না ডেল ভি ভেক্টরের ম্যাগনিটিউডটা। বুঝতে পারছো? এই যে ডেল ভি ভেক্টরের ম্যাগনিটিউড বা মান, এভাবে লিখলেও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। আবার ম্যাগনিটিউড এভাবে লিখলেও হয়, কোনো সমস্যা নেই। তাহলে এর মান কিন্তু 0 না, এর একটা মান আছে। তাহলে যেহেতু এর মান আছে, বুঝাই গেলা, যেহেতু এর মান আছে, তাহলে এর জন্য তো একটা ত্বরণ থাকবেই। তাহলে এই যে ডেল ভি ভেক্টর এর মান আছে ডিভাইডেড বাই টাইম টি, তাহলে অবশ্যই এরও মান আছে। তাহলে এবার অতএব এ এইটা নট ইকুয়াল টু 0, তাহলে একটা ত্বরণ থাকবেই। এইবার শোনো ভাই, এইবার শোনো, এই যে ত্বরণটা, এই ত্বরণের একটা সুন্দর নাম আছে। এই ত্বরণটার নাম হচ্ছে, দেখি কে বলতে পারবে, বলো তো। এই ত্বরণের একটা সুন্দর নাম আছে, খুব কিউট একটা নাম আছে, দেখি কে বলতে পারবে? কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ, সেন্টিপিটাল এক্সেলারেশন, এসি দিয়ে প্রকাশ করব, ছোট্ট করে সি লিখে দিব। কারণ এর দিকটা কেন এই কেন্দ্রমুখী ত্বরণ, নামের মধ্যেই কারণ আছে লুকানো, কারণ এর ডিরেকশন কেন্দ্রের দিকে। তাহলে এটা কেন্দ্রমুখী ত্বরণ, দ্যাট ইজ এসি, কেন্দ্রের দিকে ডিরেকশন। কথা কি সত্যি? ইয়েস, সত্যি। তুমি দেখো এর ডিরেকশনটা কেন্দ্রের দিকে, তুমি দেখো এর ডিরেকশনটা কেন্দ্রের দিকে। আমি এটাকে উল্টাবো, এটাকে আমি উল্টাবো, আর এই দুইটাকে এইভাবে নিয়ে যাব, ঠিক আছে? এটাকে আমি উল্টাবো, দুইটাকে বর্ধিত করে মিলাবো, দেখো ডিরেকশন থাকবে কেন্দ্রের দিকে। তুমি দেখো, আমি তোমার দেখাই দিচ্ছি, এখানে ডিরেকশন কেন্দ্রের দিকে যে থাকবে, তুমি হাতে নাতে টের পেয়ে যাবা। এই যে বৃত্তাকার পথ, বৃত্তাকার পথ, এই পয়েন্টে এইটা ছিল ভি1, এইটা ছিল আমাদের ভি2, তাই না? এটা ছিল ভি2, ভি1টাকে উল্টাবো, এই ভি1টাকে এটাকে উল্টাবো, আসো এটাকে উল্টাবো, এই যে উল্টালাম, এই উল্টানো হইলো।
তো এই ছিল কোথায়, এইখানে ছিল, এই যে এখানে ছিল, এটাকে উল্টাইলাম কিন্তু, এই যে উল্টালাম, এখানে ছিল। ক্লিয়ার? এইবার দেখো এই দুইটাকে টেনে মিলাও, এই দুইটাকে টেনে মিলাও, ডট 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 ডট, আর এইটাও তাই, ডট 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 ডট। এই দেখো মিলছে কোন পয়েন্টে, এই পয়েন্টে মিলছে। তাহলে লব্ধি, লব্ধি হবে এদের দিয়ে গঠিত সামান্তরিক, এদের দিয়ে গঠিত সামান্তরিকের কর্ণ হবে লব্ধি। দেখো এদের দিয়ে যে সামান্তরিক আঁকবো সেই সামান্তরিকের কর্ণ হবে লব্ধি। তো এই না সামান্তরিক, বলো এই না সামান্তরিক, তাহলে এই হচ্ছে কর্ণ, এই যে কর্ণ, এই কর্ণ হবে এদের লব্ধি। তাহলে এই কর্ণটা ডেল ভি ভেক্টর, তাই না? এই দেখো এইটা ছিল কেন্দ্র। তাহলে ডেল ভি ভেক্টর কার দিকে? বলো এই ডেল ভি ভেক্টরটা কার দিকে? দেখো কার দিকে, কার দিকে? ইয়েস, কেন্দ্রের দিকে। তাহলে এই ডেল ভি এর জন্য যে ত্বরণের জন্ম, এ দেখো ডেল ভি এর জন্য, ডেল ভি ভেক্টর যেদিকে এর জন্য যে ত্বরণের জন্ম, সেই ত্বরণও থাকবে ওই একই দিকে, সেই ত্বরণটাও থাকবে একই দিকে। তাহলে এই যে ত্বরণ থাকবে এই দিক বরাবর, এই ত্বরণের নাম কি? কেন্দ্রমুখী ত্বরণ। বুঝতে পারছো? দেখো একেবারে হাতে নাতে কেন্দ্রের দিকে হবে না, মানে দেখো কেন্দ্রের দিকে আছে। ঠিক আছে, কেউ তোমার এরকম সুন্দর করে দেখাই দিবে না কিন্তু যে কেন্দ্রমুখী ত্বরণ এই দেখো কেন্দ্রের দিকে, আমি তোমার দেখাই দিলাম, একেবারে আত্মায় গেঁথে রাখো। এবার আসো, এইটা কিন্তু আমরা কিন্তু আরেকটা ভাবে বের করতে পারতাম। আরেকটা ভাবে কিভাবে? আরেকটা ভাবে কেন্দ্রমুখী ত্বরণটা আমরা কিভাবে দেখাইতে পারতাম? ধরো এইটাকে আমরা একটু এটাকে বর্ধিত করে এদিকে নিয়ে যাব, আর এটাকে সামনে নিয়ে যাব। তাহলে এটা হচ্ছে, মানে এদের দিয়ে একটা ত্রিভুজ আঁকবো আর কি। এটা হচ্ছে ভি ওয়ান ভেক্টর, দ্যাট ইজ ভি। ভি টু ভেক্টরটা এই যে এটাকে বর্ধিত করে ওইদিকে নিয়ে যাই, ওইদিকে নিয়ে গেলে দেখো তো এরকম হবে না? বর্ধিত করে নিয়ে গেলে এরকম হবে কিনা দেখো তো, এই যেটা, এই এটা হচ্ছে ভি টু ভেক্টর, দ্যাট ইজ মান ভি। এবার কথা হচ্ছে কি, উল্টানো পাল্টানোরও দরকার নেই, তুমি এখান থেকেই তুমি ডেল ভি বের করতে পারবা। একটা কাজ করো, দেখো এই দুইটা কৌণিক বিন্দু যোগ করে দাও, এর যে শীর্ষবিন্দু আর এর যে শীর্ষবিন্দু, এই দুইটা শীর্ষবিন্দু যোগ করে দাও। এই যে শীর্ষবিন্দুটা, এই শীর্ষবিন্দুটাই হচ্ছে ভি টু, এই যে সরল রেখাটা, এই দুইটা শীর্ষবিন্দুর যে সংযোগকারী রেখাটা, এটাই হচ্ছে ডেল ভি ভেক্টরের মান নির্দেশ করবে। কেমনে? তুমি দেখো এইটার আমরা যদি ডেল ভি ধরি, এর ডিরেকশনটা এদিকে দিয়ে যদি এটাকে ডেল ভি ধরি, দেখো তো এইটা ভি টু মাইনাস ভি ওয়ান নির্দেশ করে কিনা। দেখো এটা ভি টু মাইনাস ভি ওয়ান নির্দেশ করে কিনা। এই ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি খাটাও তো, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি খাটাও। তাহলে ভি ওয়ান ভেক্টর প্লাস ডেল ভি ভেক্টর, দেখো ভি ওয়ান ভেক্টর প্লাস ডেল ভি ভেক্টর, ভি ওয়ান ডেল ভি, ভি ওয়ান ডেল ভি, বলো কি হবে? ভি ওয়ান ডেল ভি সমান সমান ভি টু, ভি টু ভেক্টর, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, তাই না? অতএব অতএব ডেল ভি ভেক্টর, এটা ভি টু ভেক্টর মাইনাস ভি ওয়ান ভেক্টর, দেখো মিলে গেছে, দেখো 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 মিলে গেছে, দেখছো মিলছে? এই যে দেখো মিলছে কিনা। তাহলে দেখো এইটা ডেল ভি ভেক্টর না, দেখো তো এরে উঠাই আনি, দেখো কেন্দ্রের দিকে হয় কিনা, এরে এখান থেকে উঠাই আনি, দেখো এ কেন্দ্রের দিকে হয় কিনা। ধরলাম একে, এই দেখো নিয়ে যাচ্ছি, দেখো এখানে বসাইলে দেখো, এই দেখো দেখছো কেন্দ্রের দিকে, এই যে কেন্দ্রের দিকে। তাহলে সবই ভেক্টরের লীলা খেলা। হ্যাঁ গুড, সুন্দর কমেন্ট করছো, সবই ভেক্টরের লীলা খেলা। হ্যাঁ অপূর্ব দাদা মানে ভেক্টর দাদা, হ্যাঁ ওকে। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ বুঝলাম। এবার কথা হচ্ছে কি, বৃত্তাকার পথে ঘুরলে কেন ত্বরণ থাকে, বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘুরলে কেন ত্বরণ থাকে? কারণ দিকের পরিবর্তনের কারণে ডেল ভি ভেক্টরের মান থাকে, আর ডেল ভি ভেক্টরের মান থাকা মানেই ত্বরণ থাকা। এবার ত্বরণ যে থাকে সেটা বুঝে গেছি, ত্বরণ যে থাকে সেটা বুঝে গেছি। এবার এই ত্বরণটা বের করব কিভাবে, এই ত্বরণটা বের করব কিভাবে, হিসাব করব কিভাবে ত্বরণের হিসাবটা? তাহলে চলো সুন্দর করে একটা হেডিং দিয়ে লিখে ফেলি, কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা, কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা, কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা।
এই কি হলো? এবার মোটামুটি হয়েছে। ধরো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরবে, একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরবে, এই পয়েন্টে আছে বস্তুটা, এই পয়েন্টে তার স্পর্শক বরাবর বেগ, এই পয়েন্টে তার স্পর্শক বরাবর বেগ হচ্ছে ভি, এই পয়েন্টে, এটা হচ্ছে সেন্টার ও, এটা এ বিন্দু। এবার বস্তুটা এ থেকে বিতে গেল, বৃত্তার পথে একই একই মান নিয়ে ঘুরে, একই মান, মানে কোনো চেঞ্জ হয়নি, একই মান নিয়ে ঘুরে এ থেকে বস্তু বিতে গেল। বি বিন্দুটা খুবই কাছাকাছি, এর খুবই কাছাকাছি বিন্দু, অর্থাৎ এ থেকে বিতে যাইতে, এ থেকে বিতে যাইতে যে সময় ব্যবধানটা ডেলটি, এই ডেলটি টেন্স টু 0, মানে খুবই ক্ষুদ্র সময় ব্যবধান, এ থেকে বিতে যাওয়ার সময় ব্যবধান। তো সেই বি বিন্দুটা এটা এ, আর ধরো এই বিন্দুটা বি, এই বিন্দুটা হচ্ছে বি। ধরো এ থেকে বিতে চলে আসলো বস্তুটা, এ থেকে বস্তুটা বিতে চলে আসলো, এই যে বিতে তার বেগ, বিতে থাকবে স্পর্শক বরাবর, বিতে তার বেগ থাকবে এই বরাবর স্পর্শক বরাবর, এ থেকে বিতে আসছে। ওকে, এ থেকে বিতে আসছে। এবার একটা জিনিস খেয়াল করো, এ থেকে ঘুরে বিতে আসছে, তাহলে বিতে আসলে ও আর বি সংযোগ করলে এটা হচ্ছে এই বৃত্তপথের ব্যাসার্ধ, আবার ও আর এ সংযোগ করলে এইটা হচ্ছে তার বৃত্তপথের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ। কি তাই কিনা বলো, তাই কিনা? হ্যাঁ। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, এ থেকে বিতে গেলে দেখো এতটুকু বেঁকে গেছে, এ থেকে বিতে, এই যে এ থেকে বিতে এতটুকু বেঁকে গেছে, এই যে এ থেকে বিতে এখানে আসছে, এই যে পথটুকু এ থেকে বিতে গেছে, এ থেকে বিতে গেছে, এই যে পথটুকু, এই পথটুকু হচ্ছে প্রজেক্টাইল বা প্রাস। দেখো তো প্রাসের মতো কিনা, প্রজেক্টাইল বা প্রাসের মতো কিনা দেখো। ইয়েস। তাহলে এইখানে আমরা দেখো ত্বরণ বের করতে চাই, এ থেকে বিতে যাওয়ার জন্য ত্বরণ বের করতে চাই। তাহলে আমরা একটা কাজ করি, দাঁড়ো এইটুকু মুছে দিলাম, ধরো এইটুকু বাদ। দেখো এই অংশটা দেখতে আমাদের খুবই খুবই পরিচিত অংশ, প্রজেক্টাইল মোশন, প্রাস, এই অংশটা দেখতে খুবই খুবই পরিচিত একটা অংশ। দেখো এটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। কি দেখো তো প্রাস না, দেখতে পাচ্ছ প্রাসকে চিনতে পারছো? এই দেখো প্রাস, অনুভূমিক বরাবর বেগ হচ্ছে ও ভি, মানে আদি বেগ ইউ দিয়ে লিখি, সেই বেগটা হচ্ছে ভি। এ থেকে বস্তুটা ঘুরে বিতে এসে পড়ছে, তাহলে উলম্বভাবে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটাকে নাম দিলাম ডি, এই বিন্দুটার নাম দিলাম ডি। তাহলে উলম্ব অতিক্রান্ত দূরত্ব এডি আর অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব বিডি, বলো হয় কিনা? উলম্ব অতিক্রান্ত দূরত্ব এডি আর অনুভূমিকভাবে অতিক্রান্ত দূরত্ব বিডি। দাদা প্রাস পড়ি নাই, প্রাস পড়ি নাই, প্রাস না পড়লে তো হবে না, একটু পড়া লাগবে। তো তারপরেও সমস্যা নেই, আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো একটু জ্ঞান লাগাও তাহলে হয়ে যাবে। এ থেকে বস্তু বিতে আসলে উলম্ব অতিক্রান্ত দূরত্ব এডি আর অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বিডি। তাহলে আমরা দেখো অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব বিডি, যেটাকে আমরা প্রাসে বলতাম এক্স, প্রাসের ক্ষেত্রে যেটাকে আমরা বলতাম এক্স, এই এক্স ইকুয়াল টু সূত্র ছিল, দেখো তুমি খেয়াল করে দেখো, এর এর এই যে বেগটা, আদি বেগটা, সেই আদি বেগটা পুরাটাই এক্স অক্ষ বরাবর, এটা যদি বলি এক্স অক্ষ, পুরাটাই এক্স অক্ষ বরাবর। তাহলে এই বেগের আদি বেগের দুইটা উপাংশ করলে এক্স অক্ষ বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে ভি কস 0, মানে এই বেগটা তো পুরাটাই এক্স অক্ষ বরাবর, তাহলে আদি বেগ পুরাটাই এক্স অক্ষ বরাবর, ওই যে আমরা প্রাসের ক্ষেত্রে লিখতাম ইউ কস 0 আর কি। তো এই বরাবর কোনো ত্বরণ নেই, এই বরাবর কোনো ত্বরণ নেই। তাহলে বিডি এর যে সূত্রটা ছিল, বিডি এই যে সূত্রটা ছিল সেটা হচ্ছে সমবেগের সূত্র, ভি ইন্টু টি, ভি ইন্টু টি। এ থেকে বিতে যাইতে যে সময় লাগছে সেই সময়টা ডেল টি বা টি, এই যে ডেল টি বা টি, এই সময়টা হচ্ছে টি। বলো এইটুকু সবাই বুঝছো কিনা, বলো এইটুকু সবাই বুঝছো কিনা? প্রাসের ক্ষেত্রে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু ইউটি, জানো কিনা? ইউটি এর জায়গায় বিটি। ইয়েস, ওকে গুড। ইউটি এর জায়গায় বিটি, জাস্ট আমি সূত্র ধার করে নিয়ে আসতেছি। আর উলম্ব অতিক্রান্ত দূরত্ব এডি, দেখো এর কোনো বেগ উলম্ব বরাবর নাই, এর কোনো বেগ উলম্ব বরাবর নাই। এই কারণে নর্মালি আমরা কোন সূত্রটা খাটাচ্ছি জানো? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই সূত্রটা খাটাচ্ছি, এই সূত্রটা খাটাচ্ছি, হাফ এটি স্কয়ার, এস এর জায়গায় এডি। এবার আসো, এই যে আদিবেগ এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কোনো আদিবেগ নাই, তাহলে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ মান কত? 0, তাহলে এটা 0, তাহলে হাফ এ টি স্কয়ার, শেষ। আর এর জায়গায় আমরা প্রাসের ক্ষেত্রে বসাইতাম জি, এর ক্ষেত্রে আমরা প্রাসের জায়গায় বসাইতাম জি। তো এই ক্ষেত্রে তাহলে জি বসাবো, এই ক্ষেত্রে কি বসাবো? জি বসাবো।
তাহলে এডি এইটা ইকুয়াল টু হাফ হাফ, এর জায়গায় কি জি লিখবো না, হাফ জি, দেখো হাফ জি টি স্কোয়ার, ভালো করে খেয়াল করো, জি বসাইতাম, প্রাস হইলে জি বসাইতাম। এটা প্রাসের মতো বাট প্রাস না, এটা প্রাসের মতো বাট প্রাস তো না, ঠিক আছে, এটা প্রাসের মতো বাট প্রাস না। এখানে আমি প্রজেক্টাইল মোশনের কথা বলি না, একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, ধরো এইভাবে ধরে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, দড়িতে বেঁধে এইভাবে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, তাহলে তুমি উপর থেকে টপ ভিউটা দেখতেছো, বৃত্তাকার পথে টপ ভিউ, এটা প্রাস না। তাহলে এ থেকে যে বিতে আসলো, বেগের যে দিকের পরিবর্তন হলো, সেই দিকের পরিবর্তন একটা ত্বরণের কারণে অবশ্যই হয়েছে। তো সেই ত্বরণটা কোন দিকে, সেই ত্বরণটা কোন দিকে তুমি চিন্তা করে দেখো তো, তুমি তুমি জি এর কথা মিলাও, প্রাসের ক্ষেত্রে জি কোন দিকে ছিল, প্রাসের ক্ষেত্রে জি থাকতো কোন দিকে, ধরো একটা বস্তুকে একটা ছাদ থেকে অনুভূমিকভাবে নিক্ষেপ করছে ইউ বেগে, এইভাবে গিয়ে পড়লো, তাহলে প্রাসের ক্ষেত্রে জি দেখো এভাবে যদি অনুভূমিকভাবে গিয়ে নিচে পড়ে, তাহলে প্রাসের ক্ষেত্রে জি এরকম নিচের দিকে থাকতো না, খাড়া নিচের দিকে, খাড়া নিচের দিকে থাকতো না, এইখানেও এরকম একটা ত্বরণ আছে দেখো খাড়া নিচের দিকে, তাহলে খাড়া নিচের দিকে যে ত্বরণটা, সেই ত্বরণটা তো খাড়া নিচের দিকে মানে কেন্দ্রের দিকে, দেখো এই পয়েন্টে কেন্দ্রের দিকে ত্বরণ, তাহলে এই পয়েন্টে কেন্দ্রের দিকে ত্বরণ, সেই কেন্দ্রের দিকে ত্বরণটা হচ্ছে এসি নট জি। তাহলে আমরা এইখানে জি বসাবো না, কি বসাবো, এ সি বসাবো, অর্থাৎ কেন্দ্রমুখী ত্বরণ। এই বেগের দিকের পরিবর্তনটা হয়েছে কেন্দ্রের দিকে, এই ত্বরণটা এসি এর জন্য, এসি এর জন্য। তাহলে এসি আসলো কোথা থেকে, এসি তো এটা তো বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরতেছে, একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, ধরো একটা বস্তুকে দড়িতে বেঁধে আমি ঘোরাচ্ছি এভাবে, এটা প্রাস না, এটা প্রাস না, কিন্তু ধরো বস্তুটা ঘুরতে ঘুরতে এ থেকে বিতে গেছে, তুমি ভাবো না যে উলম্ব তলে ঘুরতেছে, এরকম উলম্ব তলে ঘুরতেছে, এই জিনিসটা ভাবিও না, বিভিন্নভাবে ঘুরতে পারে, ঘুরলেই হইল, অনুভূমিক তলে ঘুরতে পারে, উলম্ব তলে ঘুরতে পারে, বিভিন্ন তলে ঘুরতে পারে, বুঝতে পারছো, বিভিন্ন তলে ঘুরতে পারে। তাহলে বেগের পরিবর্তনের দিকে, হ্যাঁ বেগের পরিবর্তন তো কেন্দ্রের দিকেই হয়েছে, বেগের পরিবর্তন তো কেন্দ্রের দিকেই হয়েছে। এবার কথা হচ্ছে কি ভাই, দাঁড়াও দাঁড়াও আমি বুঝতে পারছি, এখন কথা হচ্ছে কি, যাদের কনফিউশন হচ্ছে যে ভাই আপনি না বললেন এখানে যখন এই পয়েন্ট আর এই পয়েন্ট নিয়ে আমরা বেগের পরিবর্তন বের করলাম তখন এই বরাবর দিলাম, কিন্তু আপনি বলতেছেন এই বরাবর। দেখো আমি বলছি এ থেকে বিতে যাইতে যে সময় ব্যবধানটা, সেই সময় ব্যবধানটা অতি ক্ষুদ্র, কিন্তু আমি এখানে চিত্রটা আঁকছি বড় করে জুম করে, আসলে চিত্রটা ছিল এরকম, আসলে যে চিত্রটা সেই চিত্রটা ছিল এরকম, এ আর বি খুবই কাছাকাছি দুইটা বিন্দু, এ আর বি খুবই কাছাকাছি দুইটা বিন্দু, এই যে এ বিন্দু হচ্ছে এইটা, এ বিন্দু ধরো এইটা, আর এই যে বি বিন্দু ধরো এইটা, এইটা হচ্ছে বি বিন্দু, খুবই কাছাকাছি দুইটা বিন্দু, এ থেকে বি, এ থেকে বি, এই যে এইটা, তাহলে এইটা ছিল কেন্দ্রগামী ব্যাসার্ধ আর কি, বি থেকেও টানলাম, এই যে দেখো এইটুকু হচ্ছে আমাদের এডি আর এইটুকু আমাদের বিডি, এই হচ্ছে আসল চিত্র, আসল চিত্র হচ্ছে এই। এবার বলো কিছু বুঝতেছে এখানে, এখানে কি আমি তোমার কিছু দেখাইতে পারতেছি, দাঁড়াও একটু জুম করি, আসো একটু জুম করি, কই আমার জুম গেল কই, কিরে একটু জুম ছিল যে, জুম জুম জুম, জুম, আচ্ছা হুম 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 হুম, ডান। ও এই যে, এই যে দেখো জুম করি, এইবার দেখো এই যে এ থেকে বি, দেখছো দেখো এ থেকে বি, এই যে কাছাকাছি দুইটা বিন্দু, দেখো জুম করছি এ থেকে বি, তো এই যে জুম করে চিত্রটা দেখাইছি, এই কারণে তোমার মনে হচ্ছে এ থেকে বি অনেক দূরে, না, এ আর বি পরস্পরের খুবই কাছাকাছি, এ আর বি পরস্পরের খুবই কাছাকাছি, তাহলে পরস্পরের খুবই কাছাকাছি থাকলে এইখানে ত্বরণের ডিরেকশনটা কোন দিকে বলো, এই যে এ এটা, বি এইটা, তাহলে ত্বরণের ডিরেকশনটা কোন দিকে, ত্বরণের ডিরেকশন এই দিক বরাবর না, দেখো এই দিক বরাবর না, এই যে এই দিক বরাবর না, তো সেটা কোন দিক বরাবর, কেন্দ্রের দিক বরাবর। এ আর এ থেকে বিতে যাইতে সময় লাগছে 0.00000001 সেকেন্ড, খুবই ক্ষুদ্র সময়, এ থেকে বিতে যাইতে যে সময়টা লাগছে সেটা খুবই ক্ষুদ্র সময়, তাহলে আসল ঘটনাটা হচ্ছে এইটা। তো এই কারণে আমরা এটা নিছি, মানে তোমার মনে হতে পারে ভাই এইখানে ত্বরণ আপনি বললেন কেন্দ্রের দিকে,
এইখানে ত্বরণ কেন্দ্রের দিকে, এইখানে ত্বরণ কেন্দ্রের দিকে, এইখানে ত্বরণ কেন্দ্রের দিকে, এইখানে ত্বরণ কেন্দ্রের দিকে। এত ডাইভার্সিটি হওয়ার সুযোগ নাই, এত এত ভ্যারাইটি হওয়ার সুযোগ নাই, এখানে এত পরিবর্তন হওয়ার সুযোগ নাই। মানে এ আর বি এত দূরের দুইটা বিন্দু না, এইটা এ তো এইটা বি, জাস্ট খুবই কাছাকাছি দুইটা বিন্দু, খুবই কাছাকাছি দুইটা বিন্দু। তাহলে দুইটা বিন্দু খুবই কাছাকাছি নিয়েই কিন্তু হিসাবটা হচ্ছে। ওকে, তাহলে কেন্দ্রের দিকেই ত্বরণ আসলে, তাহলে কেন্দ্রের দিকে সেই ত্বরণটা বসালাম হাফ এসি টি স্কয়ার। ওকে, এবার আসো, এইবার হচ্ছে ম্যাথমেটিক্যাল হিসাব, জাস্ট লাইন বাই লাইন হিসাব। এবার জাস্ট ম্যাথমেটিক্যাল লাইন বাই লাইন হিসাব। দেখো তো এইখানে এখানে একটা পিথাগোরাস হয়েছে না, দেখো দেখো একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজে দেখো আমরা লিখতে পারি কিনা, ওবি স্কয়ার এটা ইকুয়াল টু বিডি আর ওডি। তাহলে বিডি স্কয়ার প্লাস ওডি স্কয়ার, ওডি স্কয়ার। বলো লিখতে পারি কিনা, বলো। তাহলে ওবি মানে ব্যাসার্ধ আর। এবার আসো বিডি স্কয়ার থাকুক। এবার আসো ওডি কি, ওডি মানে ও এ মাইনাস এডি, ও এ মাইনাস এডি তার স্কয়ার। তাহলে আর স্কয়ার বিডি এর ওই যে মান ভিটি তার স্কয়ার প্লাস ও এ মানে আর মাইনাস এডি মানে হাফ এসি টি স্কয়ার তার হোল স্কয়ার। বলো বুঝছো, মানগুলো বসাইছি খালি, মানগুলো বসাইলাম খালি। এবার আর স্কয়ার ইকুয়াল টু ভি স্কয়ার টি স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, আর স্কয়ার মাইনাস 2r ইন্টু 1/2 এসি টি টু দি পাওয়ার 4, সরি টি টু দি পাওয়ার 2, সরি টি টু দি পাওয়ার 2। এবার প্লাস 1/2 এসি টি স্কয়ার তার স্কয়ার, তাহলে একবার লিখে দিই 1/4 1/4 এসি স্কয়ার টি টু দি পাওয়ার 4 এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এবার আসো, এবার দুনিয়ায় সব কেটে যাবে, আর স্কয়ার কাটাকাটি কেবল শুরু, 2 কাটাকাটি ভ্যানিশ। এবার দেখো কাটে না কিন্তু গায়ের জোরে কাটা, কাটে না কিন্তু গায়ের জোরে কাটা, এইটা কাটা, ঠিক আছে, এটা কাটা। টি টু দি পাওয়ার 4 স্কয়ার কেন লিখছি, নাউজুবিল্লাহ, টি টু দি পাওয়ার 4 স্কয়ার কেন লিখছি, এটা তো টি টু দি পাওয়ার 4, টি টু দি পাওয়ার কত 4, তাই না, টি স্কয়ার তার পাওয়ার 4। হ্যাঁ, এবার দেখো কাটে না কিন্তু তারপরও গায়ের জোরে এটা কেটে শূন্য, গায়ের জোরে। ভাই কেন আপনার গায়ে এত জোর, দেখো শোনো, এই দেখো এই যে টি না, এই টি হচ্ছে এ থেকে বি এর যাওয়ার সময় ব্যবধান, এই সময় ব্যবধানটা টেন্স টু 0, 0-র খুবই কাছাকাছি। দেখো তো 0-র খুবই কাছাকাছি যে মান, ধরো 0.02, তো তারা যদি বর্গ করা হয় তাহলে সে আরো 0-র কাছে চলে যায়। বর্গ করলেও তাও মেনে নিতাম যে ভাই বর্গ করছি রাখলাম, ঠিক আছে, বর্গ করলে তাও মেনে নিতাম যে কিছু থাকলো, কিন্তু বর্গের আবার বর্গ আর আমরা মানে নিতে পারবো না, আর আমরা মেনে নিতে পারবো না, বর্গেরও আবার বর্গ করছি, তাহলে ওটা 0, ও কিছু কন্ট্রিবিউশন করবে না এই সমীকরণে, এই সমীকরণে এর কোনো মূল্য নেই, বাদ। কিছু আছে ধরো সামান্য 0.00000 কিছু আছে, কিন্তু ওগুলো এর সাথে যোগ হয়ে এমন কিছু বাড়াবেও না কমাবেও না, বাদ। তাহলে ওরে বাদ দিয়ে দিলাম। দেখো এবার ভি স্কয়ার টি স্কয়ার মাইনাস বি স্কয়ার টি স্কয়ার মাইনাস আর এসি টি স্কয়ার এটা ইকুয়াল টু 0। তাহলে অতএব এসি ইকুয়াল টু ভি স্কয়ার টি স্কয়ার ডিভাইডেড বাই আর টি স্কয়ার কাটাকাটি বাদ, ভ্যানিশ করে দিলাম ওদের। তো ওদের যদি ভ্যানিশ করে দেওয়া যায় তাহলে অতএব এসি ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কেন্দ্রমুখী ত্বরণ। এই বুঝলা? এবার এখান থেকে আরেকটা সূত্র আমরা আনবো, কারণ তুমি জানো যে ভি ইকুয়াল টু ওমেগা আর, মনে আছে ভি ইকুয়াল টু ওমেগা আর, গত ক্লাসে আমরা পাইছিলাম। তাহলে ভি এর জায়গায় ওমেগা আর বসাও, ওমেগা আর বসাও, ওমেগা স্কয়ার আর স্কয়ার
ডিভাইডেড বাই নিচে আর। তাহলে অতএব এসি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর। এই আর একটা সূত্র। এবার আর একটা সূত্র দেখো, এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কি ভি বাই ওমেগা। আর ইকুয়াল টু, তাহলে ভি স্কোয়ার আর ইকুয়াল টু ভি বাই ওমেগা। তাহলে ওমেগা উপরে চলে গেল, অতএব এসি ইকুয়াল টু ভি ওমেগা। এইটা আর একটা সূত্র। তাহলে মোটামুটি আমরা কেন্দ্রমুখী ত্বরণের একটা প্যাকেজ সূত্র পাইলাম, এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ওমেগা স্কোয়ার আর। এই দুইটাই সবসময় বেশি ব্যবহৃত হয়, ওইটারে কেউ চেনেও না, কিন্তু তোমরা আমার স্টুডেন্ট, তোমরা অবশ্যই চিনবা যে ভি ওমেগা। এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। বুঝতে পারছো? এই যে এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। দাদা বিডি আর এডিতে আরেকবার একটু বলেন, আরেকবার একটু বলবো। দেখো তো, এই আদিবেগটা হচ্ছে ইউ। আচ্ছা, ইউ এর জায়গায় আমরা ভি চিন্তা করি, ধরো এটা ভি, তাহলে এটা এ ডি আর এটা বি। তা আমরা কি জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো ত্বরণ দেখবা নিচের দিকে, এক্স অক্ষের দিকে কোনো ত্বরণ নেই। তাহলে অতএব আসো প্রথমে এডি বসাবো। তাহলে এডি দেখো আদিবেগ এক্স অক্ষের দিকে, তাহলে এই দিক বরাবর আদিবেগ কত, নিচের দিকে আদিবেগ কত, বলো বলো, তুমি বলো নিচের দিকে আদিবেগ কত, দ্রুত। কই 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 নিচের দিকে আদিবেগ কত? এই যে আদিবেগ এটা হচ্ছে ভি, তাহলে নিচের দিক বরাবর তার আদিবেগটা কত? 0। ইয়েস 0, আদিবেগ 0। যেহেতু আমি এডি বের করতেছি, তাহলে এডি বরাবর সবকিছু নিব, সবকিছু আমি এডি বরাবর নিব, ঠিক আছে? এডি বরাবর সবকিছু নিব। এবার হাফ এডি বরাবর ত্বরণ কত? জি টি স্কোয়ার। দেখো এডি সমান সমান এটা হলো কিনা, প্রাসের সূত্র। ওকে ডান, প্রাসের সূত্র। এবার আসো সেম একই কাজ করব আমরা হচ্ছে বিডি নির্ণয়ের ক্ষেত্রে। এবার বিডি কোন অক্ষে? এক্স অক্ষে। এবার বলো এক্স অক্ষ বরাবর আদিবেগ কত? আদিবেগ কত? ভি। তাহলে ভিটি, এই যে ইউটি এর জায়গায় হবে ভিটি প্লাস এক্স অক্ষ বরাবর ত্বরণ কত? ত্বরণ তো জি, ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর তাহলে ত্বরণ কত? ত্বরণ 0। তাহলে এইখানে বসবে এর জায়গায় 0, তাহলে 0 বসালে এটা 0। তাহলে দেখো বিডি ইকুয়াল টু ভিটি হলো কিনা? তাই হয়েছে, ওই যে বিডি ইকুয়াল টু ভিটি। আর এডি ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার প্রাসের ক্ষেত্রে হয়, তো প্রাসের ক্ষেত্রে আমরা হাফ জিটি স্কোয়ার লিখি, কিন্তু এখানে তো প্রাস না, এখানে তো কেন্দ্রমুখী ত্বরণ এসি। এখানে নিচের দিকে মানে কেন্দ্রের দিকে, নিচের দিকে থাকতো জি, আর এখানে নিচের দিকে মানে কেন্দ্রের দিকে হচ্ছে এসি। সো এখানে জি এর জায়গায় এসি বসছে, আর কিছুই না, এইটুকুই পার্থক্য। প্রজেক্টাইল মোশনের জাস্ট একটা ছোট্ট পার্ট। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ পেয়ে গেলাম। এবার একটা জিনিস তোমারে বলি, শোনো, এবার একটা কথা তোমারে বলি, কেন্দ্রমুখী ত্বরণ তো পাইলা, তাহলে কেন্দ্রমুখী তো বলও পাওয়া যাবে, তাই না? কেন্দ্রমুখী বল, এটা নিয়ে অবশ্য ডিটেলস কথা পরে আছে, কিন্তু আপাতত যেহেতু পড়ে ফেলছি একটু কাজ সেরে রাখি। তাহলে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে, তাহলে বৃত্তাকার পথে ঘুরলে, বলো বৃত্তাকার পথে ঘুরলে কেউ থাকুক বা না থাকুক, কে থাকবে? কেউ থাকুক বা না থাকুক, কেন্দ্রমুখী ত্বরণ থাকবে। কেন কেন্দ্রমুখী ত্বরণ থাকবে? কারণ তার দিকের পরিবর্তন হবেই। অনেকে বলতে ভাই ধরেন কেন্দ্রমুখী ত্বরণ নাই, হইতে পারে না, না পারে না, ঠিক আছে, আমি এই ধরাধরির মধ্যে নাই, এটা ধরবই না। কেন্দ্রমুখী ত্বরণ থাকবে না, বৃত্তাকার পথে ঘুরবা, এরকম আমার বাড়ির আবদার করা যাবে না। কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরলে অবশ্যই তার কেন্দ্রমুখী ত্বরণ থাকবে। কেন? কারণ বৃত্তাকার পথে ঘুরলে তার দিক সেম থাকবে না, তার দিকের পরিবর্তন হবে, ক্ষণে ক্ষণে দিকের পরিবর্তন হবে, প্রত্যেকটা মুহূর্তে দিকের পরিবর্তন হবে। এই কারণে কেন্দ্রের দিকে তার একটা অবশ্যই ত্বরণ থাকবে। তো সেই ত্বরণটার নামই হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, থাকবেই। তাহলে কেন্দ্রের দিকে তার একটা ত্বরণ থাকবে, প্রত্যেকটা পয়েন্টে কেন্দ্রের দিকে, এই পয়েন্টে কেন্দ্রের দিকে, এই পয়েন্টে কেন্দ্রের দিকে, এই পয়েন্টে কেন্দ্রের দিকে, এই পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টে কেন্দ্রের দিকে। তাহলে কেন্দ্রের দিকে তার একটা ত্বরণ থাকবে। ধরো এই একটা বস্তু, ভর কত? এম ভরের বস্তু, কেন্দ্রের দিকে তার ত্বরণ হচ্ছে এসি, কেন্দ্রের দিকে এসি ত্বরণ থাকবেই। তাহলে কেন্দ্রের দিকে এই ত্বরণ এসি থাকবেই, ঠিক আছে। আর এসি ইকুয়াল টু তুমি পাইলা ভি স্কয়ার বাই আর, ওমেগা স্কয়ার আর ভি ওমেগা, ঠিক আছে। তো ত্বরণ যদি থাকে তাহলে বলও তো থাকবে, এফ ইকুয়াল টু এম এ থাকবে না? বলো এফ ইকুয়াল টু এম এ থাকবে কি না? বলো হ্যাঁ, ত্বরণ থাকলে তো বল থাকবে। কে বলছে? কমেন্টটা কে করছে? সায়েদা আক্তার, ভেরি গুড। ত্বরণ থাকলে তো বল থাকবেই, স্বাভাবিক, তার ভর আছে।
আর ত্বরণ থাকবে, তার মানে বলও থাকবে। এই যে কেন্দ্রমুখী বল পেয়ে গেলাম, সাথে সাথে কেন্দ্রমুখী বলও পেয়ে গেছি। তাহলে এই দিক বরাবর একটা বলও থাকবে, কেন্দ্রের দিকে বরাবর একটা বলও থাকবে। তাহলে সেই বলটার নাম হচ্ছে কেন্দ্রমুখী বল এফসি, এম এসি, জাস্ট এম এসি। তাহলে এর সাথে এম গুণ করে দাও, তাহলে এম ভি স্কোয়ার বাই আর, এম ওমেগা স্কোয়ার আর, এম ভি ওমেগা। এই কেন্দ্রমুখী ত্বরণ এবং কেন্দ্রমুখী বল প্যাকেজ, কেন্দ্রমুখী ত্বরণ আর কেন্দ্রমুখী বলের প্যাকেজ দিয়ে দিলাম তোমাকে। এইবার শোনো, তোমাকে একটু ফিল করাই, শোনো। একটা বস্তুকে যদি তোমার বৃত্তাকার পথে ঘুরাইতে হয় না, তাহলে ওকে বৃত্তার পথে ঘুরাইতে গেলে নর্মালি ধরো একটা বস্তু সোজা যাচ্ছে, চিন্তা করো, দেখো মজার ব্যাপারটা দেখো, খুবই মজা বাবা। একটা বস্তু সরল রৈখিক পথে এইভাবে যাচ্ছে, ধরো সরল রৈখিক পথে একটা বেগ নিয়ে ওরা যাচ্ছে এইভাবে। তো এখন তুমি চাও ও যেন বৃত্তার পথে ঘুরে, ওরা বৃত্তার পথে ঘুরাইতে হবে তোমার। তো ওরা যদি তুমি ডিস্টার্ব না করো, ওরা যদি তুমি ধাক্কা টাক্কা না দাও, তাহলে ও তো সোজা চলে যাবেই। এই কারণে কি করতে হবে জানো, ওরে কন্টিনিউয়াসলি তোমার একটা, তুমি কোন পথে ঘুরাবা সেরকম একটা বৃত্তাকার পথের, মনে করো কেন্দ্র বরাবর ওকে প্রত্যেকটা পয়েন্টে ঠেলা দিতে হবে, ওকে কন্টিনিউয়াসলি ঠেলতে হবে। কোন দিকে ঠেলতে হবে? বৃত্তাকার পথের কেন্দ্রের দিকে ঠেলতে হবে। দেখো কেমনে ঠেলবো, ধরো এ যাচ্ছে এই বরাবর, সোজা যাচ্ছে এই বরাবর, ওকে ধরে থাপ্পড় দিবা, ঠিক আছে, এই বরাবর যাচ্ছে, লম্ব বরাবর থাপ্পড় দিবা, ধরে লম্ব বরাবর ধাক্কা দিবা, ঠেলা দিবা একটা, এই যে লম্ব বরাবর এই বেগের সাথে লম্ব বরাবর একটা ঠেলা দিবা, দিলা ঠেলা। তাহলে ঠেলা দিলে, লম্ব বরাবর ঠেলা দিলে ও সাথে সাথে এই বরাবর চলে আসবে? উত্তর হচ্ছে না, সাথে সাথে আসবে না, সাথে সাথে এই বরাবর যাবে না। কারণ কি, তার একটা গতি জড়তা ছিল এই বরাবর, এই বরাবর সে যাচ্ছিল, এখন এই বরাবর যাচ্ছিল, তুমি এই বরাবর ধাক্কা দিছো, লম্বভাবে নিচের দিকে ধাক্কা দিছো। তো তুমি যদি এই বেগের সাথে লম্বভাবে ধাক্কা দাও, তাহলে সে এইবার এই বরাবর যদি তুমি ধাক্কা দাও, এই বরাবর যদি তুমি ধাক্কা দাও, ধরো এই বরাবর ধাক্কা দিছো, এটা অন্য কালি দিয়ে দেখাই, এই বরাবর একটা ধাক্কা দিছো, তাহলে সে না যাবে এদিকে, না যাবে পুরোপুরি এদিকে, বুঝলা, না যাবে এদিকে, না যাবে পুরোপুরি এদিকে। তাহলে কি হবে? তাহলে হবেটা কি, হবেটা হচ্ছে এই দুইটার লব্ধি নিয়ে ধরো মাঝামাঝি দিকে কোনো একটা দিকে যাবে, এই দুইটার লব্ধি নিয়ে ধরো মাঝামাঝি দিকে কোনো একটা দিকে যাবে সে, সে এই বরাবর যাবে, তাই না? হ্যাঁ, তাহলে ধরো এই বরাবর গেল, এই বরাবর গিয়ে একটু পরে সে এখানে পৌঁছাইলো, একটু পরে পৌঁছাইলো কোথায়? এখানে। এবার দেখো, ওরে তো তুমি চাও যে বৃত্তার পথে ঘুরাইতে হবে, তুমি কি চাও? ও যেন বৃত্তার পথে ঘুরে, এটাই তো তুমি চাও। তাহলে বৃত্তার পথে ঘুরাইতে গেলে ওরে কি করতে হবে? সবসময় কেন্দ্রের দিকে ঠেলতে হবে। ওই পয়েন্টে তুমি ঠেলা বন্ধ করে দেওয়া যাবে না, ঠেলতে হবে ওকে, আবার এই বেগের সাথে লম্বভাবে ধাক্কা দিতে হবে। এই যে বেগ, এই বেগের সাথে লম্বভাবে ধরো এরকমভাবে ধরে হাত দিয়ে একটা থাপ্পড় দিবা, তাহলে এইভাবে ধরে এইবার আবার ধাক্কা দিবা। তাহলে এবার এই বরাবর যাইতে চাইছিল, তুমি এই বরাবর দিলে ধাক্কা, ও না যাবে এইদিকে, না যাবে এইদিকে, তাহলে এই দুইটার মাঝামাঝি কোনো একটা দিকে যাবে, এই দুইটার মাঝামাঝি কোনো একটা দিকে এই বরাবর চলে আসবে। এই বরাবর সে এসে একটু পরে হাজির হলো এখানে, ধরো এই বরাবর এসে একটু পরে হাজির হলো দেখো এখানে। এবার তোমার কি থাপ্পড় দেওয়া বন্ধ করা যাবে? না, ওরা সবসময়, মানে ও খালি মনে করো যে তোমরা অনেক সময় হয় কি, যে ধরো তোমরা বাদরামি করো না, পড়াশোনা থেকে ডাইভার্ট হয়ে যাও, তো তোমাদের এরকম মনে করো কন্টিনিউয়াসলি থাপ্পড় দিতে হবে, যে পর পড়িস না কেন, পর, এরকমভাবে থাপ্পড় দিতে হবে। তো এরকম ও এই বরাবর চলে যাচ্ছে, ঠিক আছে, দিকভ্রষ্ট হয়ে যাচ্ছে, ওকে কি করতে হবে? দিতে হবে আবার একটা, দিলাম একটা থাপ্পড়, তাহলে আবার থাপ্পড় দিতে হবে কোন দিকে? কেন্দ্রের দিকে। এই তাহলে তখন না যাবে এইদিকে, না যাবে এইদিকে, তাহলে এই দুইটার মাঝামাঝি কোনো একটা দিকে যাবে। তো মাঝামাঝি দিকে ধরো একটু পরে এখানে আসলো, তো তুমি কি থাপ্পড় দেওয়া বন্ধ করে দিছো? না, তুমি এখানে এই বরাবর থাপ্পড় দিছো আবার, তাহলে এই বরাবর আবার থাপ্পড় দিছো, তাহলে আবার থাপ্পড় দিলে সে একটু পরে এই বরাবর আসবে, এই বরাবর এখানে আসবে, থাপ্পড় দেওয়া বন্ধ করো নাই, থাপ্পড় দিয়েই যাচ্ছ কেন্দ্রের দিকে, ঠিক আছে, এই বরাবর দিয়ে যাচ্ছ থাপ্পড়, তাহলে সে একটু পর এইখানে আসবে, একটু পর এইখানে আসবে, তার একটু পর এইখানে, 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 তার একটু পর আবার এখানে, 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 দেখছো 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 দেখছো। তাহলে এরকম ভাবে কন্টিনিউয়াসলি যদি ওরে কেন্দ্রের দিকে ঠেলা হয়, একটা বল দিয়ে যদি ওরে কন্টিনিউয়াসলি কেন্দ্রের দিকে ঠেলা হয়, দেখো ও সবসময় পড়াশোনার মধ্যেই থাকবে আর কি, কখনো মনে করো বাদরামি করার সুযোগ পাবে না। তো এই কারণে কেন্দ্রমুখী একটা বল দিতে হবে, তাহলে সে বৃত্তার পথে ঘুরবে। কেন্দ্রমুখী বল যদি না দাও, তাহলে তো বৃত্তার পথে ঘুরবে না। তাহলে কেন্দ্রমুখী বল বৃত্তের কেন্দ্রের দিকে, ঠিক এই কেন্দ্রমুখী বলের জন্য কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী বলের জন্য কেন্দ্রমুখী ত্বরণ। এই দেখো কেন্দ্রের দিকে বল, দেখো বলটা সবসময় কেন্দ্রের দিকে, তাই না? বুঝতে পারছো? একেবারে ফিল করা।
ঠিক আছে, একেবারে ফিল করে বুঝলাম। ভাইয়া ড্রয়িং এর জন্য একটা কোচিং সেন্টার খুলবো, মার দিব তোমারে। হ্যাঁ, তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদের মনে করো তোমরা পড়াশোনা থেকে মাঝে মাঝে দূরে সরে যাও না, এরা যেমন বৃত্তাকার পথে ঘোরানোর জন্য আমি কন্টিনিউয়াসলি থাপড়াইছি ধরা, তোমাদেরকেও এরকম কন্টিনিউয়াসলি ধরে মার দিতে হবে, বুঝলা? তাহলে একেবারে পড়াশোনার মধ্যে থাকবে, যে ওই যে তোর পড়াশোনা, এইটা হচ্ছে তোর সেন্টার, এটা হচ্ছে তোর লক্ষ্য, এই লক্ষ্য থেকে চ্যুত হইলেই তোর মায়ের হবে, বুঝলা? একেবারে বাস্তব প্র্যাকটিক্যাল লাইফের বাস্তব জিনিস এটা, যে কেন্দ্রের দিকে বল দিয়ে ধরে রাখা রাখবে। যখনই কেন্দ্রের দিকে বল দিবা না, তখন সে স্পর্শক বরাবর দৌড় দিয়ে চলে যাবে। বুঝতে পারছো? এইবার শোনো, এবার একটু বাস্তব জিনিস ফিল করো। তুমি যে কোনো বস্তু, তুমি যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকো, তার কিন্তু একটা কেন্দ্রমুখী বল আছে। কেন্দ্রমুখী বল ছাড়া কেউ বৃত্তাকার পথে ঘুরতে পারবে না, কেউ বৃত্তাকার পথে ঘুরতে পারবে না। ধরো আমি সুতায় বেঁধে একটা বস্তুকে ঘুরাবো, তো সুতা তো নাই, আমি চার্জার ঘুরাবো। এই যে চার্জারটা, এই চার্জারটাকে আমি এইভাবে বৃত্তাকার পথে ঘুরাচ্ছি 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 ঘুরাচ্ছি, দেখো ঘুরাচ্ছি, বৃত্তাকার পথে ঘুরতেছে কিনা? বলো কেন্দ্রমুখী বল আছে কিনা? বলো কেন্দ্রমুখী বল ছাড়া কি আমি ঘুরাইতে পারবো? তাহলে কেন্দ্রমুখী বলটা কে দিচ্ছে বলো তো দেখি? কিভাবে ওকে কেন্দ্রের দিকে বল দেওয়া হয়েছে? কিভাবে কিভাবে কেন্দ্রের দিকে বল দেওয়া হয়েছে? হাত দিয়ে না, হাত দিয়ে তো আমি ঘুরাইছি। কিভাবে বল দিচ্ছি দেখো, ভালো করে দেখো, এইভাবে ঘুরাচ্ছি আমি, এই যে এইভাবে ঘুরাচ্ছি আমি। তো এই যে তারটা আছে, এই তারের একটা টান আছে না, সুতার টান, ইয়েস, সুতার টানই কেন্দ্রের দিকে ওকে ধরে রাখছে সবসময়, যে সুতার টানই কেন্দ্রের দিকে ধরে রাখছে। মানে এখানে যেমন ঠেলছি, এখানে যেমন ঠেলছি, তো আমি যদি না ঠেলে আমি এখানে যদি একটা দড়ি দিয়ে বেঁধে রাখতাম, দড়ি দিয়ে যদি বেঁধে রাখতাম, তাহলে দড়ি সবসময় টেনে ধরে রাখতো না কেন্দ্রের দিকে? দড়িটা সবসময় কেন্দ্রের দিকে টেনে ধরে রাখতো কিনা বলো? একটা বস্তুকে ধরো, একটা বস্তুকে দড়িতে বেঁধে ঘোরানো হচ্ছে, এইভাবে তুমি ঘোরাচ্ছ, এই, তাহলে প্রত্যেকটা পয়েন্টে দেখো, প্রত্যেকটা পয়েন্টে এই দড়ির টানই ওকে কেন্দ্রের দিকে বলের যোগান দিয়ে ধরে রাখছে, এই দড়ির টানই ওকে কেন্দ্রের দিকে বলের যোগান দিয়ে ধরে রাখছে প্রত্যেকটা পয়েন্টে। ঠিক আছে, এই যে আমরা বললাম না ঠেলতে হবে ওকে, এই ঠেলার কাজটা করতেছে এবার এই দড়ির টান। এখন অনেকগুলো বস্তু না, একটা বস্তু ঘুরতেছে, তার বিভিন্ন পজিশন আমি দেখাচ্ছি, বিভিন্ন পজিশনটা দেখাচ্ছি, বুঝলা? এইভাবে টেনে ধরে রাখা হয়েছে। ঠিক তেমনি বলো তো, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে, বলো ঘুরতেছে কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো বলো? হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে? কে দিচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান? কে টেনে ধরে রাখছে বলো? সূর্য। হ্যাঁ, সূর্য কোন বল দিয়ে ধরে রাখছে, টেনে ধরে রাখছে কোন বল দিয়ে? মহাকর্ষ বল। যেদিন যেদিন সূর্য পৃথিবীর উপর মহাকর্ষ বল দেওয়া বন্ধ করে দিবে, যদি কোনো দিন দেয়, সেই দিন পৃথিবী তার কক্ষপথ থেকে স্পর্শক বরাবর ছিটকে বাইরে বের হয়ে যাবে, ছিটকে বাইরে বের হয়ে যাবে, ঘুরবে না, ছিটকে বাইরে বের হয়ে যাবে, ঘুরবে না। ঠিক আছে, বুঝলা? পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরতেছে না, কেন ঘুরতেছে? কারণ পৃথিবী আর চাঁদের মধ্যকার এই মহাকর্ষ বলই কেন্দ্রের দিকে টেনে ধরে রাখছে। এই টান বলটা যদি না থাকতো, এই মহাকর্ষ বল যদি না থাকতো, তাহলে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরতো না, ঘুরতো না। তাহলে কোনো বস্তু বৃত্তার পথে ঘুরতে গেলে কেন্দ্রমুখী বলের যোগান লাগবে। তাহলে কোনো বস্তু বৃত্তার পথে ঘুরতেছে, তার মানে চোখ বন্ধ করে কিছু থাক বা না থাক, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী ত্বরণ আছে, বুঝলা? তাহলে কেন্দ্রমুখী ত্বরণ নিয়ে আলোচনা হয়ে গেল, কেন্দ্রমুখী বল নিয়ে মোটামুটি আলোচনা হয়ে গেল। এইবার শোনো, বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুর ত্বরণ, কতগুলো ত্বরণ আমরা পড়ছি জানো? অনেকগুলো। এবার এগুলোর মধ্যে খুব প্যাচ লেগে যায়। বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুর ত্বরণ, বৃত্তাকার পথে বস্তু যদি ঘোরে, তাহলে তার টোটাল ত্বরণ থাকে 4টা। আর যদি বলি কয় ধরনের ত্বরণ থাকে, তাহলে 2 ধরনের, 2 ধরনের ত্বরণ থাকে, কিন্তু টোটাল ত্বরণ থাকে 4টা। প্রথমে আসো রৈখিক ত্বরণ। রৈখিক ত্বরণ বলতো, কেন্দ্রমুখী ত্বরণ এটা রৈখিক ত্বরণ না কৌণিক ত্বরণ? দেখি বলতো। কৌণিক, 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 ভুল 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 ভুল, কৌণিক না, রৈখিক ত্বরণ। এই পাগল,
আমি কেন্দ্রমুখী ত্বরণকে আলফা দিয়ে প্রকাশ করি না এ দিয়ে প্রকাশ করছি? এই এ দিয়ে। তো এ কেমনে কৌণিক হয়? কৌণিক হলে তো আলফা হবে তাই না? এ দিয়ে প্রকাশ করছি, তো এ কেমনে কৌণিক হয়? এ কি রৈখিক। হ্যাঁ দেখছো, ভুলে গেছে। তাহলে আসো এবার শোনো, বৃত্তাকার পথে বস্তু যদি ঘোরে তাহলে তার দুই ধরনের ত্বরণ থাকে, রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণ। রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণ, দুই ধরনের ত্বরণ থাকে। রৈখিক ত্বরণ মানে অবশ্যই এ, রৈখিক ত্বরণ মানে অবশ্যই এ। এবার রৈখিক ত্বরণ থাকে তিনটা। কয়টা? তিনটা। রৈখিক ত্বরণ থাকে টোটাল তিনটা। প্রথমটা আসো, প্রথমটা হচ্ছে স্পর্শী ত্বরণ। স্পর্শী ত্বরণ, এই স্পর্শী ত্বরণটা হচ্ছে এটি, যেটা আমরা গত ক্লাসে শিখছিলাম। বলো তো, শিখছিলাম না এটি? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। এবার শোনো, এর জন্ম কেন? এর কি কারণে জন্ম? এর জন্ম হচ্ছে এই এটি, এটা হচ্ছে ডিভি ডিভাইডেড বাই ডিটি। ডিভি ডিভাইডেড বাই ডিটি, এই এটি হচ্ছে ডিভি ডিভাইডেড বাই ডিটি। এই ভি এর মানের পরিবর্তনের জন্য, মানের পরিবর্তনের জন্য এর জন্ম। তাহলে বেগ, রৈখিক বেগের মানের পরিবর্তনের কারণে এর জন্ম। রৈখিক বেগের মানের পরিবর্তনের কারণে এর জন্ম। মানের পরিবর্তনের জন্য এর জন্ম, এর সৃষ্টি। তাহলে ধরো কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, এই যে কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, তো এই বৃত্তাকার পথে ঘুরলে মানের পরিবর্তন হওয়ার কারণে, বেগের মানের পরিবর্তন হওয়ার কারণে, তার যে ত্বরণ, মানের পরিবর্তন হওয়ার কারণে, তো বেগের দেখো, বেগের মানের পরিবর্তন হওয়ার কারণে গত ক্লাসে আমরা বের করছিলাম যে বেগের মানের পরিবর্তন হওয়ার কারণে যে ত্বরণটা, সেই ত্বরণটা হচ্ছে এটি। আর এই এটি ইকুয়াল টু হিসাব নিকাশ করলে আমরা পাই, আমরা গত ক্লাসে হিসাব করছি, আমি আরেকবার একটু দেখাচ্ছি। ডিডিটি ভি, আর ভি ইকুয়াল টু ওমেগা আর। ডিডিটি ভি, এই যে ভি, আর ভি ইকুয়াল টু ওমেগা আর, গত ক্লাসে আমি কিন্তু দেখাইছি এটা। তাহলে ওমেগা আর গেল বাইরে, আর ডি ওমেগা ডিটি দ্যাট ইজ আলফা। তাহলে আর আলফা, তাই না? গত ক্লাসে দেখাইছি। তাহলে এটি ইকুয়াল টু কি? আর আলফা। আলফা কি? আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। তাহলে এটি হচ্ছে স্পর্শী ত্বরণ, বুঝলা? স্পর্শী ত্বরণ স্পর্শক বরাবর, বৃত্তপথের স্পর্শক বরাবর থাকবে। এটি হচ্ছে স্পর্শী ত্বরণ আর আলফা। এইবার শোনো, বৃত্তাকার বস্তু যদি ঘোরে তাহলে তার এই যে বেগ, এই বেগের মান থাকে, ভি এর মান থাকে আর দিক থাকে। তাহলে মানের পরিবর্তনের কারণে যে ত্বরণের জন্ম সেটা হচ্ছে এটি। এবার আসো দিকের পরিবর্তনের কারণে যে ত্বরণের জন্ম, এই যে আজকে পড়লাম যে, কি বুঝতে পারছো? হিন্টস পাইছো? দিকের পরিবর্তনের কারণে যে ত্বরণের জন্ম তার নাম হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। তার নাম কেন্দ্রমুখী ত্বরণ। কি দিয়ে প্রকাশ করব? এসি। এসি দিয়ে প্রকাশ করব, এসি দিয়ে প্রকাশ করব। তো এর সৃষ্টি কেন? কেন এর সৃষ্টি? এর সৃষ্টি কেন বলো? রৈখিক বেগের, ভি এর রৈখিক বেগের দিকের পরিবর্তনের জন্য এর জন্ম। দিকের পরিবর্তনের জন্য, দিকের পরিবর্তনের জন্য এর সৃষ্টি। ঠিক আছে? থাপড়ানোর জন্য, ইয়েস, থাপড়ানোর জন্য, এই তো বুঝে গেছে। তাহলে বলতো, বলো তো, এই যে বৃত্তাকার পথে ঘুরছে বস্তু, বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এবার কেন্দ্রের দিকে তার এই যে ত্বরণটা এসি, কেন্দ্রের দিকে এই ত্বরণটা হচ্ছে এসি। বলো, তাহলে কেন্দ্রের দিকে থাকবে এসি। এসি ইকুয়াল টু কি হবে? ভি স্কয়ার বাই আর অথবা ওমেগা স্কয়ার আর। আমরা এই দুইটাই বেশি ব্যবহার করি আর কি। তাহলে এবার আসো লাস্ট ওয়ান। আচ্ছা তুমি বলো তো, তাহলে কেন্দ্রমুখী রৈখিক ত্বরণ কয়টা পাইলা আপাতত? বলো কয়টা পাইলা? দুইটা, একটা এটি আর একটা এসি। দুটোই তো রৈখিক ত্বরণ।
এ দিয়ে প্রকাশ করছি। বলো এর একক কি? এটি এর একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, কেন্দ্র বিমুখী, বিমুখী কি আবার? বিমুখী তো তোমার কাছে আমি প্রথম শুনলাম, আমি বিমুখী চিনি না, বিমুখী জানি না। যে কেন্দ্র বিমুখী বলছো সে তাড়াতাড়ি মুখ বন্ধ করে ফেলো। কেন্দ্র বিমুখী পরে, আপাতত কেন্দ্রমুখী, যা শিখাইছি যতটুকু শিখাইছি ততটুকু। কেন্দ্র বিমুখী বলে কিছু নেই, কেন্দ্র বিমুখী পরে। তাহলে আমরা কি জানলাম? একটা জানলাম এটি আর একটা জানলাম এসি, দুটোই রৈখিক, দুটার ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। এ দিয়ে প্রকাশ করছি, হ্যাঁ এ দিয়ে প্রকাশ করছি। আচ্ছা আমি যদি তোমাকে এবার জিজ্ঞেস করি আচ্ছা তাহলে রৈখিক ত্বরণ কত, তো তুমি তো তখন কনফিউজড হয়ে যাবা, ভাই রৈখিক ত্বরণ তো দুইটা, একটা হচ্ছে এটি আর একটা হচ্ছে এসি, তো কোনটা আপনি চাচ্ছেন? আমি বলছি আমি রৈখিক ত্বরণই চাচ্ছি। তাহলে তুমি বলো তো কি করবা? বলো 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 কি করবা? তাহলে এই বস্তুর একসাথে দুইটা ত্বরণ, একসাথে দুইটা ত্বরণ, দুইটা রৈখিক ত্বরণ, একটা এসি আর একটা এটি, তো দুইটাই তো রৈখিক ত্বরণ, তাহলে আমি লব্ধি বলবো। কি বলবো? লব্ধি। তো লব্ধিটাকে বলা হচ্ছে নিট রৈখিক ত্বরণ, নিট রৈখিক ত্বরণ। তাহলে রৈখিক ত্বরণ আলটিমেটলি তিনটাই পাইলাম আমরা, নিট রৈখিক ত্বরণ। এটাকে প্রকাশ করব ই নিট দিয়ে, ই নিট। তাহলে ধরো বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, এই একটা ত্বরণ এসি কেন্দ্রের দিকে, আর একটা ত্বরণ এটি স্পর্শক বরাবর। তাহলে এই দুইটার লব্ধি, এই দুইটার লব্ধি কেন্দ্রের দিকে, এই দুইটার লব্ধি, এরা পরস্পর কিন্তু 90 ডিগ্রি কোণে থাকবে। এসি এবং এটি এর মধ্যবর্তী কোণ কত? অনেক সময় পরীক্ষা আসে এসি এবং এটি, স্পর্শী ত্বরণ এবং কেন্দ্রমুখী ত্বরণের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এ নিট, অতএব এ নিট এটা ইকুয়াল টু রুট ওভার এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার। এই যে এ সি কে, এটাকে কিন্তু সাধারণ ত্বরণ বা নর্মাল এক্সেলারেশনও বলে, নর্মাল এক্সেলারেশনও বলে এটাকে। ঠিক আছে, কেন্দ্রমুখী ত্বরণকে সাধারণ ত্বরণও বলে, সাধারণ বা নর্মাল এক্সেলারেশন বলে। অনেক সময় নাম দেখে ঘাবড়ে যাবা, তো তার জন্য লিখে দিলাম। এইবার আসো কৌণিক ত্বরণ। এবার কৌণিক ত্বরণ আলফা, আলফা কৌণিক ত্বরণ হচ্ছে আলফা। তো এর জন্ম বা এর সৃষ্টি কেন? এর সৃষ্টি হচ্ছে কৌণিক বেগের পরিবর্তনের কারণে, কৌণিক বেগের পরিবর্তনের কারণে এর জন্ম। গত ক্লাসে তোমাকে ওই যে ফ্যানের উদাহরণ দিয়ে বুঝাইছিলাম, যে ধরো একটা ফ্যান তুমি সুইচ অন করে দিছো, তাহলে কি হচ্ছে? প্রথমে তো থেমেই আছে, তারপরে আস্তে 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 ঘুরতে 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 জোরে জোরে ঘুরবে। তাহলে কি হবে? তার বেগ বাড়বে, ঘূর্ণন স্পিড বাড়বে, ঘূর্ণন স্পিডটা বাড়বে। তাহলে ওমেগা নট, এটা থেকে ধরো শেষ কৌণিক বেগ ওমেগা হবে। এই যে কৌণিক বেগ, এই যে কৌণিক বেগের পরিবর্তন, এর কারণে আলফার জন্ম। তাহলে আলফা কি? আলফা হচ্ছে ডিডিটি অফ ওমেগা। আলফার সূত্র হচ্ছে ডিডিটি অফ ওমেগা, এটা হচ্ছে আলফা। তাহলে এই হচ্ছে আমাদের চারটা ত্বরণ। তাহলে আমি একটু সামারিটা বলি। কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তার চারটা ত্বরণ থাকে, তিনটা হচ্ছে রৈখিক ত্বরণ, একটা হচ্ছে কৌণিক ত্বরণ। দেখো কৌণিক গতি মানে বৃত্তাকার গতি, বৃত্তাকার গতিতে ওই সংখ্যালঘু, ঠিক আছে, নিজের বাড়িতে নিজেই পড় আর কি। কৌণিক গতি, বৃত্তাকার গতি ওই সংখ্যালঘু, আর এরা দেখো তিনটা নিয়ে বসে আছে। বুঝছো? এবার বলো তো, এই কৌণিক ত্বরণের সাথে একটা রৈখিক ত্বরণের আত্মার সম্পর্ক আছে, একটা রৈখিক ত্বরণের আত্মার সম্পর্ক আছে কৌণিক ত্বরণ আলফার সাথে। সে কে? একেবারে আত্মার সম্পর্ক। আত্মার সম্পর্ক মানে তুমি থাকলে আমি আছি, তুমি না থাকলে আমি নাই। বুঝতে পারছো? তুমি থাকলে আমি আছি, তুমি না থাকলে আমি নাই। কোন ত্বরণ? এটি, এটি, এই দেখো এটি ইকুয়াল টু আর আলফা, এটি ইকুয়াল টু আর আলফা। মানে কি জানো? মানে হচ্ছে তুমি থাকলে আমি আছি, তুমি না থাকলে আমি নাই। অর্থাৎ যখন আলফা জিরো হবে তখন এটিও জিরো, অথবা যখন এটি জিরো হবে তখন আলফা জিরো। এই কারণে আত্মার সম্পর্ক, ঠিক আছে, এই কারণে আত্মার সম্পর্ক। তাহলে চলো এবার মোটামুটি আমাদের ত্বরণ টরণ সব হয়ে গেছে। যা এইগুলো শিখাইলাম না, ম্যাথ আছে বইতে, কিন্তু এত সুন্দর করে কোনো বোর্ড বইতে তুমি খুঁজে পাবা না। এত সুন্দর করে সাজানো গোছানো জিনিস খুঁজে পাবা না। যদি যা পড়ায় এগুলা যদি পড়ে রাখতে পারো তাহলে তুমি বস হয়ে যাবা, বস। ঠিক আছে, আমি বস না, তুমি বস হয়ে যাবা। তো চলো এবার আমরা কয়েকটা ম্যাথ করবো। না দেখো ম্যাথগুলো করলে আরো সুন্দর বুঝে যাবা।
1 নম্বর, বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো বস্তুর বেগ, ঘূর্ণনরত বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড এবং ব্যাসার্ধ 2 মিটার, ব্যাসার্ধ 2 মিটার। সবগুলো ত্বরণ নির্ণয় করো। সবগুলো ত্বরণ নির্ণয় করো। সবগুলো ত্বরণ নির্ণয় করো। সবগুলো ত্বরণ মানে কেন্দ্রমুখী ত্বরণ, স্পর্শী ত্বরণ, নিট ত্বরণ, কৌণিক ত্বরণ, সব। তাহলে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, ভালো কথা। তো বৃত্তাকার পথে যে ঘুরছে তার ভি এর মানটা দেওয়া আছে। ভি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। বলো এটা কি চেঞ্জ হচ্ছে? এটা কি চেঞ্জ হচ্ছে? বলো। সব সময় বেগ 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড এইভাবে ঘুরছে। তাহলে এটি 0, এটি মানের পরিবর্তনের জন্য এর জন্ম। এটি স্পর্শী ত্বরণ, তাহলে স্পর্শী ত্বরণের মান ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন মান 0, বাট এসি কিন্তু আছে। এসি কি ভি স্কয়ার বাই আর। তো এটা ভি এর মান মুখে মুখে, এটা এমসিকিউ টাইপ ম্যাথ। ভি স্কয়ার 2 স্কয়ার, ব্যাসার্ধ আর 2 মিটার, ঠিক আছে। নিট ত্বরণ পাবো। আর আত্মার সম্পর্ক এর সাথে, এটি এর সাথে আত্মার সম্পর্ক আলফার। আলফা কত? আলফা কৌণিক ত্বরণ কত? কৌণিক ত্বরণে 0। দেখো দেখো একটা জিনিস খেয়াল করো। দেখো এইভাবে ঘুরতেছে, আমার হাতের দিকে তাকাও, 2 মিটার পার সেকেন্ড বেগে এভাবে ঘুরছে। দেখো একই স্পিড, একই স্পিডে ঘুরছে। তো একই স্পিডে ঘুরলে ঘূর্ণন সংখ্যাও তো বাড়ছে না। মনে করো একটা নির্দিষ্ট সময় ঘূর্ণন সংখ্যাও তো একই। তাহলে যেহেতু এটি 0, সেহেতু আলফাও তো 0। যদি এটি বাড়তো আলফাও বাড়তো, এটি কমতো আলফা কমতো, বুঝলা? তাহলে এক এক করে প্রথমে স্পর্শী ত্বরণ এটি। তো এটি হচ্ছে দিকের মানের পরিবর্তনের কারণে, মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু সেটা আমরা ম্যাথমেটিক্যালি করেই দেখাবো। ডিডিটি ভি, ডিডিটি ভি, ভি হচ্ছে 2 না 2, হ্যাঁ 2। তাহলে হিসাব করলে 0। যখন এটি হিসাব করে ফেলবা সাথে সাথে আলফা হিসাব করে ফেলবা। এটি ইকুয়াল টু আর আলফা। তাহলে এটি এর মান 0, আর এর মান ব্যাসার্ধ, বৃত্তাকার পথের ব্যাসার্ধ 2 মিটার। তাহলে আর এর মান 2 গুণ আলফা, অতএব আলফা ইকুয়াল টু 0। ওকে, এবার তারপরে হিসাব করবা কি? এসি কেন্দ্রমুখী ত্বরণ, বি স্কয়ার বাই আর। কেন্দ্রমুখী ত্বরণ চোখ বন্ধ করে থাকবে বৃত্তাকার পথে। যদি কখনো ভেসে আসে তোমার কানে, জাস্ট তুমি এটুকু শুনছো বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে তুমি চিৎকার করে বলবা বৃত্তাকার পথে ঘুরছে, তার মানে কেন্দ্রমুখী ত্বরণ আছে। ঠিক আছে, কেন্দ্রমুখী ত্বরণ আছে। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ এসি বি স্কয়ার বাই আর, ভি এর মান আর এর মান, মানে ইজির একটা লিমিট থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ইজিরও ইজি। তাহলে 2 স্কয়ার ডিভাইডেড বাই আর এর মান 2, তো 2 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড কিন্তু। তাহলে আর কোনো ত্বরণ আছে? হ্যাঁ, আর একটা ত্বরণ আছে, নিট, নিট ত্বরণ আছে। তো নিট ত্বরণ দেখো, নিট ত্বরণ হচ্ছে এই দুইটা লব্ধি। তো এ যদি 0 হয় তাহলে লব্ধিতে এরই মান হবে। ঠিক আছে, বলো বলো। এ নিট কি হবে? রুট ওভার, আবার কি বলবো রে এই পাগল, এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার, এত সহজ জিনিস। তাহলে এসি এর মান 2, আচ্ছা বলছি, দাঁড়াও দাঁড়াও, 2, আর এটি এর মান, এটি এর মান হচ্ছে 0, 0, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এই যে 4টা ত্বরণ বের করে ফেলছি। ঠিক আছে, 4টা ত্বরণ বের করে ফেলছি। ত্বরণের একক মিটার পার স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ারই তো দিছি। কই মিটার? ও আচ্ছা, সরি সরি সরি, হ্যাঁ এবার আসো, দেখো যারা বুঝো নাই, যারা বুঝো নাই তারা লাইনে আসো। দেখো কোন বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, তো বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুর, বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুর বেগ ভি, ভি ইকুয়াল টু 2t, 2t, বৃত্তাকার পথের ব্যাসার্ধ 2 মিটার,
বৃত্তের পথের ব্যাসার্ধ 2 মিটার, তাহলে 2 সেকেন্ডে টি ইকুয়াল টু 2 সেকেন্ড, মানে ঘুরতে ঘুরতে টি ইকুয়াল টু যখন 2 সেকেন্ড, তখন সবগুলো ত্বরণ নির্ণয় করো, সবগুলো ত্বরণ নির্ণয় করো। তাহলে আবারও একই টাইপের ম্যাথ, একটা বস্তু বৃত্তার পথে ঘুরছে, তো বৃত্তার পথে যে বেগ নিয়ে ঘুরছে সেই বেগ ভি। এবার দেখো বেগ ভি এর মানটা কিন্তু পরিবর্তন হবে, কারণ দেখো টু টি এর উপর নির্ভর করে, আগে ছিল কনস্ট্যান্ট, দেখো আগে ছিল 2 কনস্ট্যান্ট, এবার 2t মান চেঞ্জ হবে আর কি। আর ব্যাসার্ধ আর এর মান কত দেওয়া আছে? 2 মিটার, আর এর মান 2 মিটার দেওয়া আছে। তাহলে কি লাগবে? প্রথমে লাগবে হচ্ছে এটি। বলো ভাই এটি এর জন্ম কেন? কেন এটি এর জন্ম? কার কারণে? মানের পরিবর্তনের কারণে, বেগের রৈখিক বেগের মানের পরিবর্তনের কারণে। ওকে, তাহলে তার সূত্র ডিডিটি অফ বেগ ভি, তাহলে ডিডিটি আর ভি হচ্ছে 2t, তাহলে 2 সুন্দর করে বাইরে চলে আসলো, আর টি কে টি এর সাপেক্ষে করলে 1, তাহলে এত মিটার পার সেকেন্ড স্কয়ার, এত মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে ডান। যখনই তুমি এটি বের করে ফেলবা, এটি এর সাথে কার জন্য আত্মার সম্পর্ক? আলফার আত্মার সম্পর্ক, তাহলে এটি ইকুয়াল টু আর আলফা, তাহলে এটি হচ্ছে 2, আর এর মান 2 আলফা, তাহলে অতএব দেখো আলফা, এই আলফা ইকুয়াল টু 2/2, 1 কি একক হবে এর বলো তো? রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। ওকে, এবার কি লাগবে? এসি ইকুয়াল টু সূত্র কি? এসি ইকুয়াল টু সূত্র ভি স্কয়ার বাই আর ওমেগা স্কয়ার আর, তুমি যেটা খুশি সেটা খাটাইতে পারো, কোনো সমস্যা নেই। ভি স্কয়ার বাই আর, তো ভি এর মান কত? ওই যে 2t, ভি এর মান হচ্ছে 2t, তার স্কয়ার ডিভাইডেড বাই আর এর মান কত? আর এর মান 2, এবার দেখো এসি এর মান কিন্তু ফিক্স না, টি এর উপর নির্ভর করে। তাহলে প্রশ্নটা আরেকবার পড়ো, কয় সেকেন্ড সময়ে টি কততে? 2 সেকেন্ডে। অনেকে বলতে ভাই এগুলা করার সময় যে টি এর মান লাগলো না, টি এর মান লাগে নাই কারণ কনস্ট্যান্ট, তাই লাগে নাই। এ টি এর মান কনস্ট্যান্ট, তাই লাগে নাই। এই এ আলফার মানটা কনস্ট্যান্ট, তাই লাগে নাই। কিন্তু এর মান তো কনস্ট্যান্ট না, এর মান তো টি এর উপর নির্ভর করছে। অবশ্যই নির্ভর করে, দেখো ঘুরতেছে, তো ঘুরতে ঘুরতে বেগ হচ্ছে 2t, বিভিন্ন পয়েন্টে বেগের বিভিন্ন মান হবে, তো প্রত্যেকটা পয়েন্টে ভি স্কয়ার বাই আর, ভি এর মান যদি চেঞ্জ হয় তো ভি স্কয়ার বাই আরও তো চেঞ্জ হবে, এটা তো চেঞ্জ হবেই। ফিল করো, দেখো এটা চেঞ্জ হবেই, টি এর উপর নির্ভর করবে। তাহলে 2 × 2, তারপরে নিচে 2, উপরে স্কয়ার, তাহলে 2 × 4, 4 × 4 16/2, 8 একক মিটার পার সেকেন্ড স্কয়ার। আর নিট, ঠিক আছে এটা 3 নম্বর, 4 নম্বর নিট, এ নিট হবে এসি আর এটি এর লব্ধি, তাহলে এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার, ঠিক আছে। তো এসি এর মান কত? 8, আর এটি এর মান কত? 2, তো মান বসাইলে কাজ শেষ। 8 8 64 আর 4, 64 যোগ 4 68, রুট অ্যান্সার 2√17 একক মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হচ্ছে কাহিনী। ভাইয়া ভি ইকুয়াল টু 2t বাইরের দিকে কেন? তো ভি ইকুয়াল টু 2t কোন দিকে হবে? ভেতরের দিকে না উপরের দিকে? বাইরের দিকে মানে স্পর্শক বরাবর না, যে কোনো পয়েন্টে বেগের ডিরেকশন কোন বরাবর হয়? স্পর্শক বরাবর হয় না? কি বললাম এতক্ষণ, কোন একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে যে কোনো পয়েন্টে তার বেগের ডিরেকশন কোন দিক বরাবর থাকে? স্পর্শক বরাবর থাকে, তাই না? বলো, একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘুরাচ্ছি, দড়িতে বেঁধে ঘুরাচ্ছি, ঠিক আছে। আমার মনে করো চার্জারের উপরে মায়া না থাকলে আমি এই চার্জারটাকে জোরে 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 ঘুরাইতাম, এক সময় কি হইতো? ছিটকে পড়ে যাইতো। তো ছিটকে যাইতো কোন বরাবর ছিটকে যাইতো? যে কোনো মুহূর্তে কোন বরাবর ছিটকে যাইতো? স্পর্শক বরাবর, এই বৃত্তপথের স্পর্শক বরাবর। এটা কেন্দ্র বিমুখী না? এই পাগল, কেন্দ্র বিমুখী তুমি কোথায় শুনছো? আমি তোমারে কেন্দ্র বিমুখী বলছি? বলো, আমি তোমারে কোনোদিন কেন্দ্র বিমুখী বলছি? কেন্দ্র বিমুখী কিভাবে? কেন্দ্র বিমুখী এটা এভাবে ঘুরবে, কোন বস্তু যদি এভাবে ঘোরে তাহলে স্পর্শক বরাবর ছিটকে চলে যাবে, এটা স্পর্শক বরাবর ছিটকে চলে যাবে, তাই তো? স্পর্শক বরাবর ছিটকে চলে যাবে।
তাহলে স্পর্শক বরাবর ছিটকে চলে যাবে, দিকটা বেগের দিকতে থাকবে স্পর্শক বরাবর, বেগের দিক থাকবে স্পর্শক বরাবর। কেন্দ্র বিমুখী, কেন্দ্র বিমুখী আমি বলছি কখনো? বলি নাই। তাহলে আমি যদি বলি নাই তুমি চুপ থাকো, আমি যদি না বলি তুমি চুপ থাকো। ধরো ওই যে কলেজের টিচারদের মুখে বা কোনো একটা জায়গায় হয়তো হালকার উপর ঝাপসা কেন্দ্র বিমুখী শুনে আসছো, শুনে এসে তুমি বলতেছো এখন, বাট এর তো তোমার গভীর নলেজ নাই। তাহলে আপাতত চুপ থাকো। আপাতত যা শিখাইছি তাই। কেন্দ্র, কোনো একটা বস্তুকে বৃত্তার পথে ঘুরাইতে গেলে কি লাগে? কেন্দ্রের দিকে বল লাগে। আমি তো তোমার দেখালাম, থাপড়ানো লাগে ধরে, তাই না? আমি তো তোমার দেখালাম। কি ক্লিয়ার? রসায়নে ইলেকট্রনের কেন্দ্র বিমুখী বল, রসায়নের কথা বাদ দাও তো, দূর রসায়ন, রসায়নের কথা বাদ দাও, রসায়নের কথা বাদ দাও, রসায়নে ওই ইলেকট্রনের কেন্দ্র বিমুখী বাদ দাও, ওইসব পরে। ঠিক আছে, পরমাণু মডেল আপাতত বুট করে রেখে দাও। ঠিক আছে, ওটা বাদ। আপাতত কেন্দ্র বিমুখী বলে কিছু নাই, আপাতত কেন্দ্র বিমুখী বাদ, কেন্দ্র বিমুখী বাদ। এই যে মাথা থেকে এভাবে ধরে টানে বের করে যা ফেলে দাও, এভাবে ফেলে দাও। পরে এগুলো নিয়ে পরে কথা হবে। এবার আসো, কোনো বস্তুকে বৃত্তার পথে ঘুরানো হচ্ছে, বৃত্তাকার পথে, বৃত্তার পথে তার বেগ, বৃত্তাকার পথে তার বেগ ভি, ভি ইকুয়াল টু 2t কিউব, ব্যাসার্ধ, ব্যাসার্ধ 2 মিটার। তাহলে বলা হচ্ছে টি ইকুয়াল টু 2 সেকেন্ডে, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে সবগুলো ত্বরণ নির্ণয় করো। ঠিক আছে, সবগুলো ত্বরণ নির্ণয় করো। ও দেখো তোমাদের এখানে, এখানে একটা জিনিস নির্ণয় করতে ভুলে গেছি, মানে এটা আমি আরেকটা ভাবে একটু একটা জিনিস দেখাইতে চাইছিলাম। এখানে আমরা আলফাটা বের করব, আরেকটা ভাবে আলফাটা বের করা যায়। কিভাবে আলফাটা বের করা যায় দেখো, আমি তোমার এখানে দেখাই। ওমেগা নট আদি বেগ বের করব শুরুতে, ওমেগা নট। তো ভাই ভি ইকুয়াল টু ওমেগা আর, তো ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, ওমেগা ইকুয়াল টু হবে ভি বাই আর। তো ভি এর মান কত? 2t, 2t ডিভাইডেড বাই আর এর মান কত? আর এর মান হচ্ছে 2। এবার একেবারে আদিতে, তো আদিতে টি এর মান তো 0, তাহলে 2 ইন্টু 0 ডিভাইডেড বাই 2, তার মানে 0 আর কি। এটা ওমেগা নট। দেখি তো ওমেগা কত? ওমেগা কয় সেকেন্ড পর? 2 সেকেন্ড পর ওমেগা। তো ওমেগা ইকুয়াল টু কি? ভি বাই আর। তো বি ইকুয়াল টু 2t, বি ইকুয়াল টু 2t, তাহলে 2 ইন্টু টি এর মান 0 বসাইলে ওমেগা নট পাইলাম। এবার টি এর মান 2 বসাবো, তাহলে 2 গুণ 2 ডিভাইডেড বাই 2, 2 2 কাটাকাটি 2 ওমেগা। এবার দেখো তো ত্বরণের যে সূত্র, আলফার যে সূত্র, এই এরকম একটা সূত্র আছে না, ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, আলফা টি আছে কিনা? এবার ওমেগার মান 2, ওমেগা নটের মান 0, আলফার মান বের করতে চাই টি এর মান 2 সেকেন্ড পরে। তাহলে অতএব আলফা ইকুয়াল টু কত? আলফা ইকুয়াল টু 2 ভাগ 2, 2 ভাগ 2, 2 ভাগ 2, 1 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। আমি একটা প্রশ্ন করবো একটু পরে, দেখি কে উত্তর দিতে পারে, ভালো করে দেখিও। তাহলে দেখো এইভাবে এই সূত্র দিয়ে বের করলাম, মান পাইলাম আলফার মান 1, ঠিক আছে। আবার এইভাবে বের করলাম, আলফার মান পাইলাম 1, ঠিক আছে, আলফার মান পাইলাম 1। বলো বুঝলা কিনা? ওকে, এবার আমি একটু পরে কিন্তু একটা প্রশ্ন জিজ্ঞেস করব, উত্তর দিবা কিন্তু। এবার একটা বস্তু বৃত্তার পথে ঘুরছে, তাহলে বলো কোনো পয়েন্টে তার বেগের ডিরেকশন স্পর্শক বরাবর, তো সেই বেগ ভি ইকুয়াল টু কত? 2t কিউব। এবার আর ব্যাসার্ধ আর ইকুয়াল টু 2 মিটার। তাহলে 1 নম্বর আসো, এটি, এটি এর জন্ম কেন? মানের পরিবর্তনের জন্য। তাহলে ডিডিটি অফ বেগ ভি, তো ডিডিটি অফ বেগ ভি, ভি হচ্ছে 2t কিউব, 2t কিউব। তাহলে 2 গেল বাইরে, টি কিউব, তাহলে 3t স্কয়ার, দেখো, তাই না? এইবার তুমি কয় সেকেন্ড পর বের করতে চাও? টি ইকুয়াল টু 2 সেকেন্ড পর, তাহলে 2 সেকেন্ড পর, তাহলে এটি 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ডে, তাহলে 3 দুগুণে 6, টি স্কয়ার, 2 স্কয়ার, ঠিক আছে। তাহলে কত? 24, ইয়েস 24 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলো এটি এর সাথে আত্মার সম্পর্ক কার? আলফার। তাহলে চট জলদি করে আলফাটাও বের করে নিব। আলফা
তাহলে এটি ইকুয়াল টু আর আলফা, আর আলফা, এটি এর মান 24, আর এর মান 2, আলফা হচ্ছে 12 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ওকে, 12 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, বুঝছো? এইবার দেখো তো আলফাটা আমি এভাবে বের করতে পারি না, আগে যেভাবে বের করলাম একটু আগে, যে আমরা ওমেগা লিখতে চাই, ভি ইকুয়াল টু ওমেগা, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। তো ভি কত? ভি হচ্ছে 2t কিউব, তো 2t কিউব ডিভাইডেড বাই নিচে আর, আর এর মান 2, 2 2 কাটাকাটি গেল টি কিউব, ঠিক আছে? এটা হচ্ছে ওমেগা। তো এবার ওমেগা নট হচ্ছে 0 কিউব মানে 0, আর ওমেগা হচ্ছে কয় সেকেন্ড পরে? 2 সেকেন্ড পরে, তাহলে 2 কিউব, 2 কিউব মানে 8, 2 গুণ 2 গুণ 2 8। এবার কয় সেকেন্ড পরে জানো? 2 সেকেন্ড পরে। তাহলে আমরা এবার আলফাটা বের করতে চাই কোন সূত্র দিয়ে? ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, অথবা এখান থেকে কিন্তু লেখা যায় আলফা ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি। আলফা ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি, বুঝলা? তাহলে ওমেগা কত? ওমেগা হচ্ছে 8, ওমেগা নট কত? ওমেগা নট হচ্ছে 0, ডিভাইডেড বাই টি কত? কয় সেকেন্ড পরে? 2 সেকেন্ড পরে, 2, তাহলে 4 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। দেখো মিলে গেছে, এই দেখো 12 আর 4 মিলে গেছে, বলো 12 আর 4 মিলে গেছে? না মেলে নাই। প্রশ্ন হচ্ছে কোনটা ঠিক আর কোনটা ভুল, আর কেন দুইটা মেলে নাই, বলো? এটা হচ্ছে প্রশ্ন। দেখি আমি কমেন্ট দেখব কে উত্তর দিতে পারে, ওই ব্যাপে দেখব। দুইটাই ভুল, আচ্ছা গুড, দেন পাইলাম মনে হয় পাইছি, দেখি। বাদশা মল্লিক, ইউ আর দ্য উইনার। বাদশা মল্লিক, ইউ আর দ্য উইনার। তোমার বিকাশ নাম্বারটা সেন্ড করো দেখি, তোমার কোনো বিকাশ নাম্বার থাকলে সেন্ড করো, তোমার জন্য একটা গিফট পাঠাই দিব আমি, বিকাশ গিফট। বাদশা মল্লিক, ওকে গুড, ভেরি গুড। এই দুটো নাম্বার দিছে কেন? সুদীপ্ত বিশ্বাস, এই ছেলেটা ভালো। ফায়াদ উৎস, তুমি নাম্বার দিছো কেন? ফায়াদ উৎস, তুমি তো উত্তরই করো নাই। বাদশা মল্লিকের নাম্বার পাইছি, ও ভুল করা, এই নাম্বার দিছো। সুদীপ্ত, তোমার নাম্বারটা সেন্ড করো, তোমার উত্তরটা সুন্দর পছন্দ হয়েছে। এই সবাই নাম্বার ঢালতেছে শুধু। সুদীপ্ত নাম্বার সেন্ড করো, এই যে সুদীপ্ত মনে হয় আগে একবার গিফট পাইছিল। না তোমারটা ঢালো না, হোসেন আহমেদ তোমারটা ঢালিও না। এইবার শোনো, দেখো এইটা 2t কিউব, দেখো ভি ইকুয়াল টু 2t কিউব, এ ইকুয়াল টু 3 সামনে আসলো, 3 দুগুণে 6, 6t স্কোয়ার। এই দেখো এটা সমতরণ না, ঠিক আছে? এটা সমতরণ না, এটা এখানে সমতরণ না, এটাই হয়েছে সমস্যা। এ যদি সমতরণ হইতো তাহলে সূত্র হইতো, কিন্তু ঝামেলাটা লাগছে এই জায়গাটাতে, এটা সমতরণ না, এই কারণে এটা হয় নাই, আগে দেখো ভালো করে দেখো, আমরা যদি এমন যদি হয়, ধরো আলফা হচ্ছে কনস্ট্যান্ট 2, তাহলে এটা সমকৌণিক ত্বরণ আর কি। তো সমকৌণিক ত্বরণে তখন আমি আলফার যেটা দেখো কনস্ট্যান্ট মান, তো এই যে সূত্রটা ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, এটা কখন খাটে? সমতরণে খাটে। যেমন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি কখন খাটে? সমতরণে খাটে। এটা যেমন সমতরণে খাটে, এটা তেমন সমকৌণিক ত্বরণে খাটে। এটা যেমন সমতরণ ছাড়া আমি খাটাইতে পারবো না, এটা সমকৌণিক ত্বরণ ছাড়া আমি খাটাইতে পারবো না। কথা বুঝছো? পারবো না। এইখানে ঘটনাটা ঘটছে তাই। দেখো এখানে যে তুমি আলফার মানটা বের করছো, এই আলফার মানটা সম না, আলফার মানটা সমতরণ না, এই কারণে হয়নি। এই ক্ষেত্রে এই যে উত্তরটা আসছে, এই উত্তরের সাথে এটা মেলে নাই, এই উত্তরের সাথে এটা মেলে নাই, এইটাই ভুল। কেন? কারণ এটা তো তুমি সমতরণের সূত্র খাটাইছো। দেখো এই যে সমতরণের সূত্র খাটাইছো, এটা তো সর্বদাই প্রযোজ্য না, এটা সমকৌণিক ত্বরণের জন্যই প্রযোজ্য, সমকৌণিক ত্বরণের জন্য প্রযোজ্য, এছাড়া তো এটা প্রযোজ্য হবে না।
ঠিক আছে, এছাড়া তো এটা প্রযোজ্য হবে না। তো এটাই হয়েছে ঝামেলা। দেখো আগেরটা কেন হয়েছিল, আগেরটা আলফার মান দেখো এই যে কনস্ট্যান্ট একটা মান ওয়ান, ওয়ান এভাবে করলেও দেখো ওয়ান পাইছিলাম আলফার মানটা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে দেখো ভি ইকুয়াল টু, দেখো ভি ইকুয়াল টু 2t। তো এখান থেকে যদি আমি ডিফারেন্সিয়েট করে এ বের করি দ্যাট 2, এ 2 একটা কনস্ট্যান্ট মান, তাহলে এ যেহেতু একটা কনস্ট্যান্ট মান তাহলে আলফা, আলফা ইকুয়াল টু এ ডিভাইডেড বাই আর। তাহলে উপরে এ কনস্ট্যান্ট আরও কনস্ট্যান্ট, তাহলে এইটাও হবে একটা কনস্ট্যান্ট মান। এই কারণে সমকৌণিক ত্বরণ সূত্র হয়েছে, এটা খাটছে, কিন্তু এই জায়গায় এটা খাটে নাই। বুঝতে পারছো, এই জায়গায় এটা খাটে নাই, এটাই হচ্ছে কাহিনী। এই ম্যাথে খাটে নাই কারণ 2t³, এই কারণে এটা হবে না। ওকে গেল। তাহলে এবার নেক্সট কোনটা বের করতে চাই, এসি, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, ভি ইকুয়াল টু ওমেগার, ভি ইকুয়াল টু ওমেগার, তাই তো, ভি ইকুয়াল টু ওমেগার। অথবা ভি এর মান তো ডাইরেক্ট এটা বসাই দিতে পারো, ওমেগা নিয়ে ওমেগা থেকে এনেও বসাইতে পারো, আবার ডাইরেক্ট এটাই বসাইতে পারো। তাহলে 2t³ তার স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে 2t এর মান কত দেখি 2, তাহলে 2³ এর আবার স্কোয়ার, নিচে আর এর মান 2। তাহলে 2³ মানে 8, 8 দুগুণে 16, 16 কি স্কোয়ার ভাগ হচ্ছে 2, কত আসছে বলো 128। ওমেগা সমান সমান 4 কেন 8 হবে না দাদা, 8 ভাগ 2 কত হয় 4। ওমেগা সমান সমান 4 কেন, কোথায় ওমেগা, ওমেগা সমান সমান 4 কোথায় লিখছি, ঠিক আছে আচ্ছা। তাহলে এখান থেকে অ্যান্সার কত পাইলাম 128। উল্টাপাল্টা কমেন্ট করিও না, উল্টাপাল্টা কমেন্ট করলে আমি ভয় পাই, বুঝলা, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এবার আসো 4 নম্বর, এ নিট রুট ওভার এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। তাহলে 2 সেকেন্ড যখন, তখন এসি হচ্ছে 128 আর এটি হচ্ছে কই 24, 24 তার স্কোয়ার। তাহলে 128-এর স্কোয়ার প্লাস 24-এর স্কোয়ার, 128-এর স্কোয়ার প্লাস 24-এর স্কোয়ার, রুট অ্যান্সার। তাহলে 8√265 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, শেষ। ওকে 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 নাও এবার মোটামুটি আমরা ম্যাথ বুঝে গেছি, মোটামুটি আমরা সুন্দর ম্যাথ বুঝে গেছি। এবার আসো দেখি তোমরা একটা ম্যাথ আমাকে করে দিবা। বৃত্তার পথে ঘূর্ণনরত একটি বস্তুর, বৃত্তাকার পথে ঘূর্ণনরত একটি বস্তুর, ঘূর্ণনরত একটি বস্তুর কৌণিক বেগ, কৌণিক বেগ ওমেগা, ওমেগা ইকুয়াল টু 2t, ব্যাসার্ধ, ব্যাসার্ধ 2 মিটার, স্পর্শী ত্বরণ, স্পর্শী ত্বরণ লব্ধির সাথে, লব্ধি ত্বরণের সাথে, লব্ধি কোন ত্বরণের সাথে, লব্ধি কোন ত্বরণের সাথে, রৈখিক ত্বরণ, লব্ধি রৈখিক ত্বরণ, স্পর্শী ত্বরণ লব্ধি ত্বরণের সাথে 37 ডিগ্রি কোণ তৈরি করলে, কোণ তৈরি করবে কত সময় পর, কত সময় পর স্পর্শী ত্বরণ লব্ধি ত্বরণের সাথে 37 ডিগ্রি কোণ তৈরি করবে। ওকে, একটা বস্তু বৃত্তার পথে ঘুরছে, হ্যাঁ, তো বৃত্তার পথে বস্তুটা ঘুরছে, তো বলা হচ্ছে কিছুক্ষণ পর ঘুরতে 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 কোনো একটা মুহূর্তে স্পর্শী ত্বরণ লব্ধি ত্বরণের সাথে 37 ডিগ্রি কোণ তৈরি করে, স্পর্শী ত্বরণ লব্ধি ত্বরণের সাথে 37 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এটা হচ্ছে স্পর্শী ত্বরণ, এইটা স্পর্শী ত্বরণ এটি, আর এটা কেন্দ্রমুখী ত্বরণ এসি, এদের লব্ধি এটি,
এদের লব্ধি এটি, এদের লব্ধি এ সরি এ নিট, এদের লব্ধি এ নিট। ঠিক আছে, এবার বলা হচ্ছে কি স্পর্শী ত্বরণের সাথে লব্ধি ত্বরণের কোণ হবে 37 ডিগ্রি। কতক্ষণ পর, এটাই আমার চাইছে যে কতক্ষণ পর এটা হবে। তাহলে দেখো তো এই কোণের ট্যান থিটা লিখবো, ট্যান 37, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। কার সাথে অ্যাঙ্গেল? এটি এর সাথে, তাহলে এটি থাকবে সিঙ্গেল, বাদ বাকিটা কি এসি। তাহলে উপরে এসি তার কি সাইন 90 ডিগ্রি, আর নিচে এসি কস কি কস 90 ডিগ্রি। তাহলে এইগুলো লেখার দরকার নেই, কস 90 0 আর সাইন 91। তাহলে ট্যান 37 ডিগ্রি সমান সমান এসি ডিভাইডেড বাই এটি, তাই তো, এসি ডিভাইডেড বাই এটি। তাহলে এবার দেখো ট্যান 37 ডিগ্রি এটা সমান সমান এসি ডিভাইডেড বাই এটি, কি কি মান দেওয়া আছে? ওমেগা দেওয়া আছে 2t, আর ব্যাসার্ধ দেওয়া আছে আর 2 মিটার। ওমেগা ওমেগা দেওয়া আছে 2t, ব্যাসার্ধ আর দেওয়া আছে 2 মিটার। তাহলে এখান থেকে এসি নিয়ে বসাইতে হবে, এটি নিয়ে বসাইতে হবে। আসো আসো আমরা দেখি। তো এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর বা ওমেগা স্কোয়ার আর, যে কোনোটাই লিখতে পারো, ভি স্কোয়ার বাই আর অথবা ওমেগা স্কোয়ার আর। তো ওমেগা কত? ওমেগা হচ্ছে 2t, 2t তার স্কোয়ার ইন্টু আর হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 টি স্কোয়ার, এটা হচ্ছে এসি। আর এটি কি? এটি ইকুয়াল টু ডি ডিটি অফ ভি। তো এটা ওমেগা, এটা আর, তাহলে ভি ইকুয়াল টু কি? ভি ইকুয়াল টু ওমেগা আর, ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা 2t গুণ আর 2, তার মানে ভি ইকুয়াল টু 4t। তাহলে ডি ডিটি ভি ইকুয়াল টু 4t, কত ইজি ম্যাথ। তাহলে 4t কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 4, এটা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটি এর মান 4 পেয়ে গেছি, আর এসি এর মান 8t স্কোয়ার। মান বসাই দিব খালি, মান বসাই দিব খালি। এটি এর মান 4 পেয়ে গেছি, খুবই মজার ম্যাথ। আর এসি এর মান হচ্ছে 8t স্কোয়ার, 8t স্কোয়ার। অনেকে মনে করতে ভাই আমি যদি এই সূত্রে না গিয়ে আমি ভি স্কোয়ার বাই আর লিখি, ভাই কোনো সমস্যা নেই। তো ভি ইকুয়াল টু কি 4t, তাহলে 4t তার স্কোয়ার ডিভাইডেড বাই আর এর মান কত 2, 4 4 16 টি স্কোয়ার ভাগ 2, দেখো 8t স্কোয়ার। মানে যে পথে হাঁটবা পৌঁছাবা তুমি এক জায়গায় গিয়ে, পৌঁছানো এক জায়গায়, গন্তব্য এক জায়গায়। তাহলে এখানে সব জানি না টি এর মান, তো টি এর মান বের করে ফেলে আসো। তাহলে ট্যান 37 গুণ 4 ভাগ 8 রুট ওভার অ্যান্সার। তাহলে অতএব টি ইকুয়াল টু 0.6138 এত সেকেন্ড। এই দেখো হয়েছে কিনা? এই তোমরা কি গল্প করতেছো? হ্যাঁ, আমি তো ভাত ভাত খাই না, হাই পাগল। দেখছো কত সুন্দর ম্যাথ? তাহলে চলো আর একটা ম্যাথ করে ফেলি। বুঝবো বলো। একটি বস্তু কণা 40 সেন্টিমিটার ব্যাসার্ধের পথে, 40 সেন্টিমিটার ব্যাসার্ধের পথে, 40 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 10 সেন্টিমিটার পার স্কোয়ার এত সমস্পর্শী ত্বরণে চলমান কত সময় পর এর স্পর্শী ত্বরণ সাধারণ ত্বরণের সমান হবে? বলো সাধারণ ত্বরণ কোনটা? বলো, সাধারণ ত্বরণের সমান হবে।
সাধারণ ত্বরণ বলতে কোন ত্বরণকে বুঝবো? এ নিট না না, এসি নর্মাল, নর্মাল অ্যাক্সেলারেশন লিখে দিছিলাম, এই দেখো, এই যে সাধারণ ত্বরণ এসি, দেখছো? এ নিট তো লব্ধি ত্বরণ, লব্ধি রৈখিক ত্বরণ, লব্ধি রৈখিক ত্বরণ, শুধু রৈখিক ত্বরণ যদি বলে তাহলে লব্ধি রৈখিক ত্বরণটাকেই বুঝবো। তাহলে এসি আর এটি এরা পরস্পর সমান সমান হবে। তাহলে এই যে বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, তো 40 সেন্টিমিটার ব্যাসার্ধের পথ, তাহলে এটা আর, এটা 40 সেন্টিমিটার, আর হচ্ছে 40 সেন্টিমিটার। বৃত্তাকার পথে 10 সেন্টিমিটার স্কোয়ার সমস্পর্শী ত্বরণে ঘুরছে, 10 সেন্টিমিটার পার স্কোয়ার সমস্পর্শী ত্বরণে, ঠিক আছে? 10 সেন্টিমিটার পার স্কোয়ার সমস্পর্শী ত্বরণে ঘুরছে। তাহলে এটি, এটি, এটি দেওয়া আছে, এটা 10 সেন্টিমিটার পার স্কোয়ার। তো সেন্টিমিটারকে যদি মিটার করি তাহলে কি করব? 100 দিয়ে ভাগ দিব। তো 100কে 10কে 100 দিয়ে ভাগ দিলে 0.1, 0.1 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? বলো এবার কি প্রশ্ন করছে, কতক্ষণ পরে এটি আর এসি সমান সমান হবে? তাহলে কতক্ষণ পরে এসি এটি সমান সমান? এবার সবাই লেখা বাদ দাও। এসি মানে ভি স্কোয়ার বাই আর, এসি মানে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর এটি মানে 10, এই যে এটা দেওয়াই আছে। তো এবার এবার এটি থেকে আর আলফা এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে এত সমস্পর্শী ত্বরণে চলমান, কত সময় পর স্পর্শী ত্বরণ সাধারণ ত্বরণের সমান হবে? সাধারণ ত্বরণ ভি ইকুয়াল টু ওমেগা আর। কোনো ডাটা মিস করলাম? আর এর মান জানা আছে ভি, না সমস্যা নেই, হবে হবে হবে, হ্যাঁ পেয়েছি পেয়েছি পেয়েছি, এই তো সুন্দর। দেখো এসি এটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর, ওমেগা স্কোয়ার আর লিখলেও হইতো, সমস্যা নেই। আর এটা হচ্ছে এটি, এটি এর মান তো গিভেন, এটি এর মান গিভেন। এইবার আসো, আর এর মান জানি, এটি এর মান জানি, তাহলে ভি লাগবে। তাহলে একটা কথা মিস করছি, স্থির অবস্থা হতে, এত সেন্টিমিটারের সমস্পর্শী ত্বরণে স্থির অবস্থা থেকে, এই কথাটা মিস করছি। তাই তো ভাবি একটি কণা স্থির অবস্থা হতে, এই কথাটা মিস করে গেছি, বুঝলা? একটি কণা স্থির অবস্থা হতে, লিখো লিখো লিখো, এটা না হলে হবে না। একটি কণা স্থির অবস্থা হতে, এবার আসো দেখো, দেখো এইদিকে তাকো, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এসি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর এটি ইকুয়াল টু এটি, এটি এর মান আমি জানি, এটি এর মান জানি, আর এর মান জানি, ভি দরকার। এখন কথা হচ্ছে কি, ভি তো আমার দরকার না, আমার তো দরকার টি। তো ভি এর জায়গায়, ভি এর মধ্যেই তো টি আছে, কেমনে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। বলো তো দেখি এখানে এটা কোন এটা বসবে, এখানে কোন এটা বসবে বলো তো দেখি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, গত ক্লাসে করছি আমরা। কোনটি বসবে? ইউ জিরো, স্থির অবস্থা থেকে। তাহলে ভি ইকুয়াল টু, এই যে স্থির অবস্থা থেকে, এই কথাটা না বলা থাকলে কিন্তু হবে না ম্যাথ। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে এই এর জায়গায় কিন্তু ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন এটি, এটি ইন্টু টি, বুঝলা? তাহলে ভি ইকুয়াল টু, দেখো ভি ইকুয়াল টু এটি ইন্টু টি তার স্কোয়ার ডিভাইডেড বাই আর সমান সমান এটি। নাও এবার মান বসে দাও, এবার মান বসে দাও। তাহলে এটি এর মান 0.1 তার স্কোয়ার টি স্কোয়ার, আর এর মান 0.40, আর এটি এর মান 0.1, তাহলে 0.40 গুণ 0.1, তাকে ভাগ দিব 0.1 তার স্কোয়ার দিয়ে। তাহলে টি কত সেকেন্ড? 2 সেকেন্ড, √4 2 সেকেন্ড, এই যে 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পর এটা হবে। কি বের করছো? বলো বের করছো কিনা? হ্যাঁ দেখো, অনেকে করে কি এই টাইপের ম্যাথগুলো মুখস্থ করে, তো এই মুখস্থ করাটা আমি পক্ষপাতি না। ধরো অনেকে ম্যাথ ভাই বুঝে বুঝে মুখস্থ করছি, বুঝে বুঝে মুখস্থ আবার কি জিনিস? মুখস্থ তো মুখস্থই। তো শোনো, এই অর কেউ যদি লেখে যে ভাই এসি ইকুয়াল টু এটি, আমি ধরেন লিখলাম এসি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর, এটা লিখলাম, এসি ইকুয়াল টু আছে তো ওমেগা স্কোয়ার আর, একটা সূত্র আছে তো, তো এটা কি হবে না? এভাবে কি হবে না? হ্যাঁ হবে।
তুমি আর এর মান জানো, তুমি এটি এর মান জানো। এবার ওমেগা, এবার তোমার ওমেগা, তো ওমেগার মধ্য থেকে টি বের করতে হবে, ওমেগার মধ্য থেকে টি বের করতে হবে। আসো আমি আগে ওমেগাটা বের করি, আমি আগে ওমেগাটা বের করি। তাহলে রুট ওভার এটি ডিভাইডেড বাই আর। তাহলে এটি এর মান 0.1, আর এর মান হচ্ছে 0.40। তাহলে রুট ওভার 0.1 ডিভাইডেড বাই 0.40, তাহলে 0.5 রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা হচ্ছে 0.5 রেডিয়ান পার সেকেন্ড। ওমেগাটা পাইলাম, কিন্তু আমার তো ওমেগা লাগবে না, আমার লাগবে টি। তো দেখো তো স্থির অবস্থা থেকে যদি চলতে শুরু করে তাহলে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি না, ওমেগা নট প্লাস আলফা টি। তাহলে এই ওমেগা নটটা জিরো, আর এই পাশে ওমেগা তো পাইছি। এবার আলফা, এটি ইকুয়াল টু আর আলফা, তাহলে এটি ইকুয়াল টু আর আলফা, তাহলে আলফা ইকুয়াল টু এটি বাই আর, এটি ডিভাইডেড বাই আর ইন্টু টি। ওমেগার মান 0.5, এটি এর মান 0.1, আর এর মান 0.40 ইন্টু টি। দেখি 0.5 ইন্টু 0.40, তাকে ভাগ দিব 0.1 দিয়ে, তাহলে অতএব টি ইকুয়াল টু 2। দেখছো, যে পথে যাবা হবে ম্যাথ, হইতে বাধ্য। এখন তুমি কিভাবে করবা সেটা তোমার ব্যাপার, বুঝলা? প্র্যাকটিস 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 প্র্যাকটিস, বেশি বেশি করে প্র্যাকটিস। হ্যাঁ, কঠিন লাগতেছে কারণ জীবনে প্রথমবার করতেছো তাই কঠিন লাগতেছে, কিন্তু এই ব্যাপারগুলো ঢেকে ঢেকে নিজের মতো করে করবা, দেখবা গুগলির মতো সূত্রের খেলা। জাস্ট ফার্স্টেরটা ইজি, ফার্স্টেরটা তো ইজি হবে, আস্তে আস্তে তো একটু আপডেট হবেই, ভার্সন আপডেট হবে না? বলো। এবার আসো, বলা হচ্ছে স্থির অবস্থা হতে স্থির অবস্থা হতে স্থির অবস্থা হতে বৃত্তাকার পথে চলমান, বৃত্তাকার পথে চলমান বস্তুর কৌণিক ত্বরণ, কিন্তু কৌণিক ত্বরণ রৈখিক না, 3 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। একক দেখলেও বুঝে যাবা কৌণিক ত্বরণ হচ্ছে এটা। 10 সেকেন্ড পর রৈখিক ত্বরণ, 10 সেকেন্ড পর রৈখিক ত্বরণ 12 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, 12 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? বৃত্তাকার পথের ব্যাসার্ধ চাইছে। শোনো, কি কি দেওয়া আছে একটু এঁকে নাও, ঠিক আছে? কি কি দেওয়া আছে একটু এঁকে নাও। একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, এই বেঁকে গেল, একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, তো স্থির অবস্থা থেকে বৃত্তাকার পথে চলমান বস্তুর কৌণিক ত্বরণ দেওয়া আছে আলফা গিভেন। তাহলে 3 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। দেখি তোমাদের কেমন বুদ্ধি, দেখি কে বলতে পারে। বলো তো 10 সেকেন্ড পর রৈখিক ত্বরণ এত, বলো 10 সেকেন্ড পর রৈখিক ত্বরণ এত, এটা কি দেওয়া আছে? 10 সেকেন্ড পর রৈখিক ত্বরণ, আবার ভালো করে চিন্তা করো, 10 সেকেন্ড পর রৈখিক ত্বরণ এ নিট। আমি যদি বলতাম স্পর্শী ত্বরণ তাহলে এটি, যদি বলতাম কেন্দ্রমুখী ত্বরণ বা সাধারণ ত্বরণ তাহলে এসি। কিন্তু কি বলছি বলো, কি বলছি? বলছি রৈখিক ত্বরণ। তো রৈখিক ত্বরণ কি একটা? রৈখিক ত্বরণ তো দুইটা, এটি আর এসি। তাহলে রৈখিক ত্বরণ যদি বলি রৈখিক ত্বরণ এত, তাহলে তোমার বুঝতে হবে ওই দুইটার লব্ধি, অর্থাৎ এ নিট। তাহলে এ নিট হচ্ছে 12 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। নাও তোমরা একটু সূত্র নিয়ে একটু কাটাকাটি করো তো দেখি, একটু সূত্র নিয়ে একটু 1 মিনিট সূত্র নিয়ে একটু গবেষণা করো কিভাবে কি করা যায়। ব্যাসার্ধ আর বের করতে হবে, বৃত্তপথের ব্যাসার্ধ আরটা বের করতে হবে। ধরো আমি চট করে করাই দিলাম, তাহলে তোমার চিন্তার দরজা বন্ধ হয়ে যাবে। তো তুমি আগে একটু চিন্তা করো তো।
হয়েছে হয়েছে হয়েছে। এ নিট এটা হচ্ছে 12√10। তো দেখো সহজ ম্যাথ, এ নিট এটা সমান সমান আমরা কি জানি, এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার, এটা জানি না। তো এ নিটের মান দেওয়া আছে, এ নিট এটা আমার জানা। আমার বৃত্তাকারের ব্যাসার্ধ চাইছে, ব্যাসার্ধ এই দুইটার মধ্যে কারটার মধ্যে আছে, আমাদের দেওয়া আছে আলফা। তাহলে আলফা দিয়ে আমি কি পাবো, এটি পাবো। তাহলে √, দেখো এটি ইকুয়াল টু আর আলফা, আর আলফা। তাহলে আলফা জানা, আর তো আমাদের বের করতে হবে। ওকে, তাহলে এটার স্কয়ার থাকুক। এবার এসি, তো এসি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আরও লিখতে পারি, ঠিক আছে। আবার এসি ইকুয়াল টু ওমেগা স্কয়ার আরও লিখতে পারি। তো যার যেটা ভাল লাগে। তো যেহেতু আলফা দেওয়া আছে, তাহলে ওমেগা স্কয়ার আর লিখি। তুমি ভি স্কয়ার বাই আর লিখলেও হবে, আমার কোনো আপত্তি নেই। ওমেগা স্কয়ার আর লিখি, তাহলে ওমেগা স্কয়ার আর তার স্কয়ার। এবার কথা হচ্ছে আমাদের দরকার হচ্ছে আর এর মান, আমাদের দেওয়া আছে কৌণিক ত্বরণ এত 10 সেকেন্ড পর, তাহলে 10 সেকেন্ড পর দেখি তো ওমেগাটা পাওয়া যায় কিনা। ওমেগা ইকুয়াল টু স্থির অবস্থা হতে, স্থির অবস্থা মানে কি, স্থির অবস্থা মানে u0, ঠিক আছে। স্থির অবস্থা মানে u0 ওমেগা নট 0 t0, স্থির অবস্থা, ঠিক আছে। তাহলে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, তাই তো। তো ওমেগা নটটা 0, আলফার মান 3 আর টি হচ্ছে 10, এই যে পেয়ে গেলাম 30 রেডিয়ান পার সেকেন্ড। এই যে 30 বসাবো, তাহলে এই কাজ শেষ। তাহলে এখান থেকে আরেকটা লাইন একটু হিসাব করি, এ নিট এটা সমান সমান, দেখো এখানে আর এর স্কয়ার আছে, এখানেও আর এর স্কয়ার আছে, আর স্কয়ার কমন নাও, কমন নিয়ে যদি বাইরে নিয়ে আসো তাহলে এখানে আর থাকে √, ভেতরে কি থাকে, ভেতরে থাকে ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস আলফা টু দি পাওয়ার 2, এটা থাকে। তো এ নিটের মান হচ্ছে 12√10 গুণ 10 টু দি পাওয়ার -2, মানে 100 দিয়ে ভাগ আর কি, সেন্টিমিটার স্কয়ার আছে। আর এর মান কই, আর এর মান ও আর এর মান তো বের করবো, √, ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা হচ্ছে 30 এর পাওয়ার 4, আলফার মান 3 এর স্কয়ার। কত সহজ ম্যাথ, আর সমান সমান, বুঝলা, সূত্রের খেলা 12√10 গুণ 10 টু দি পাওয়ার -2 এত ভাগ √, 30 টু দি পাওয়ার 4 প্লাস 3 স্কয়ার। তাহলে আর এর মান 0.000216 মিটার। তাহলে কি 100 দিয়ে ভাগ করে একটু কমাই, মানে সরি 100 দিয়ে গুণ করব, তাহলে 0.0421 সেন্টিমিটার। দেখো তো আসছে কিনা, হ্যাঁ ঠিক আছে। ওকে, তোমার 0 আসছে, কেন 0 আসবে, ওকে চলো, আর 2 ঘন্টা হইতে 10 মিনিট আছে, আর একটা ম্যাথ করে ফেললেই শেষ। বৃত্তাকার পথে কোনো বস্তু 500 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে কোনো কণা 500 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 30 মিটার পার সেকেন্ড বেগে ঘুরছে, ওই মুহূর্ত হতে বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধি হার 2 মিটার পার সেকেন্ড, ওই মুহূর্ত হতে বেগ বৃদ্ধির হার 2 মিটার পার সেকেন্ড। তাহলে ওই মুহূর্তে
কার্যকর ত্বরণ, কার্যকর রৈখিক ত্বরণ, কার্যকর রৈখিক ত্বরণ নির্ণয় করো। আর 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর কার্যকর ত্বরণ নির্ণয় করো, কার্যকর রৈখিক ত্বরণ নির্ণয় করো, রৈখিক ত্বরণ নির্ণয় করো। তাহলে কি কি দেওয়া আছে আসলে একটু ফিল করি, বুঝি। বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরছে, একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে। তো কি কি দেওয়া আছে, বলা আছে কোন একটা মুহূর্তে এত বেগে ঘুরছে। তাহলে এত বেগে 30 মিটার পার সেকেন্ড বেগে ঘুরছে কোন একটা মুহূর্তে, ঠিক আছে, এটা আদি মুহূর্ত, আদি। আর বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধের মান আর, আর এর মান 500 মিটার, আর এর মান 500 মিটার। এইবার সবাই বোর্ডে থাকো, এইবার সবাই বোর্ডে থাকো। কোন একটা বস্তু এই ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, কোন একটা মুহূর্তে তার বেগ হচ্ছে এইটা, তাহলে আদি মুহূর্ত ধরলাম। এবার বলতেছে ওই মুহূর্ততে বেগ বৃদ্ধি হার এত মিটার পার সেকেন্ড, বেগ বৃদ্ধি হার, তাহলে বেগ বৃদ্ধির হার, হার হচ্ছে মানে বেগ বৃদ্ধি এত মিটার পার সেকেন্ড হারে বেগ বৃদ্ধি পাচ্ছে, এত মিটার পার সেকেন্ড এই হারে বেগ বৃদ্ধি পাচ্ছে। তো এটা কিন্তু আসলে ত্বরণ, বেগ না, কিন্তু একক দেখে ভাববা না যে এটা বেগ, ওটা হচ্ছে বেগের বৃদ্ধির হার প্রত্যেক সেকেন্ড হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কোণ এ, এটা কোণ এ, বলো তো কোণ এ, এটি, এসি আর এ নিট কোনটা, এটি, এটি এটা হচ্ছে বেগ বৃদ্ধির হার, এটি এটা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এটা। এবার অনেকে বলছে ভাই এ হইল না কেন, ভাই দেখো একটু এই লাইনটা পড়ো, ওই মুহূর্তে কার্যকর রৈখিক ত্বরণ কত। তো কার্যকর রৈখিক ত্বরণ চাইছে, তো তোমাকে কি রৈখিক ত্বরণ দিয়ে দিছে, তো দিয়ে দিয়ে আবার কেন চাইবে। তাহলে কার্যকর রৈখিক ত্বরণ বের করতে হবে, মানে এ নিট বের করতে হবে, এ নিটটা বের করতে হবে। হ্যাঁ, কার্যকর রৈখিক ত্বরণ এ নিট বের করতে হবে এই দুইটা সময়, একটা হচ্ছে আদিতে আর একটা হচ্ছে 10 সেকেন্ড পরে। তাহলে অবশ্যই বেগ বৃদ্ধির হার 2 মিটার পার সেকেন্ড, যেহেতু এটা দেওয়া আছে তাহলে ওইটা আসলে এটি, তাহলে এটি দেওয়া আছে, আর দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তাহলে আমাদের বলছে ওই মুহূর্তে কার্যকর রৈখিক ত্বরণ কত, আর 10 সেকেন্ড পর কার্যকর রৈখিক ত্বরণ কত। আসো কার্যকর রৈখিক ত্বরণ, তাহলে 1 নম্বর ওই মুহূর্তে এ নিট, ওই মুহূর্ত মানে বেগ যখন 30 মিটার পার সেকেন্ড, তাহলে এ নিট এটা হচ্ছে √ এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার। তাহলে সবাই লেখা বাদ দিয়ে বোর্ডে থাকো, এসি এটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, ভি স্কয়ার বাই আর, আর এটি ইকুয়াল টু মান তো গিভেন, এটি এর মান তো গিভেন। তাহলে দেখো ভালো করে শোনো, √ ভি ওই মুহূর্তে, ওই মুহূর্তে তার বেগ তো 30, তাহলে 30 এর বর্গ, খুবই সহজ ম্যাথ, এটা 500 আর এটি এর মান তো 2, 2 এর স্কয়ার, শেষ, মানগুলো বসাই দিলে হয়ে গেল। তাহলে 30 এর স্কয়ার ভাগ 500 প্লাস 2 এর বর্গ 4, √ অ্যান্সার কত আসছে 2 পয়েন্ট। কেউ করো নাই, এসি এর উপর স্কয়ার হবে, এসি এর উপর, ও আচ্ছা সরি 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 সরি, হ্যাঁ সরি। তাহলে তো 30 এর স্কয়ার ভাগ 500 তার স্কয়ার প্লাস 4 √ অ্যান্সার। তাহলে 2.69, 2.6907 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো এটা আসছে, হ্যাঁ গুড, ভেরি গুড। এবার আসো 2 নম্বর, 2 নম্বর বলতেছে কতক্ষণ পর, 10 সেকেন্ড পর কার্যকর রৈখিক ত্বরণ। একই জিনিস করব, কিন্তু 10 সেকেন্ড পর এটি এর মান যা থাক তাই 2, এটা তো সেম কনস্ট্যান্ট, এটি এর মান 2, তারপরে আর এর মান, আর এর মান 500, তাহলে চেঞ্জ হবে কি ভি এর মান, চেঞ্জ হবে কার মান, ভি এর মান। তাহলে 10 সেকেন্ড পর আগে ভি বের করবা, 10 সেকেন্ড পর ভিটা বের করবা, ভি। তো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটি আর এই এ মানে এটি। তো ইউ হচ্ছে 0, কেন, ও সরি ইউ কিন্তু 0 না, এবার হ্যাঁ এটাই কাহিনী, ইউ কিন্তু 0 না। তাহলে 10 সেকেন্ড আগে মানে আদিতে তার ইউ ছিল, এই যে আদি বেগ ইউ, ঠিক আছে, এই যে আদি বেগ, আদি বেগ 30, তাহলে এটা 30 আর এটি এর মান হচ্ছে 2 গুণ 10, তার মানে 50। এই বুঝছো কিনা বলো, 50 মিটার পার সেকেন্ড, বলো বুঝছো কিনা, ভি 50, হ্যাঁ ইউ 30, ইউ কিন্তু 0 না। তাহলে ভি এর মান পাইলা, ওকে শেষ, ম্যাথ শেষ। তাহলে এ নিট √ আবার এসি স্কয়ার এটি স্কয়ার, শেষ। তাহলে √ ভি স্কয়ার বাই আর
তার স্কোয়ার, এটি এর মান তার স্কোয়ার। তাহলে √50/50 স্কোয়ার ডিভাইডেড বাই 500 স্কোয়ার 2 স্কোয়ার। খিদা লাগে গেল রে, হেভি ক্ষুধা লাগছে। এখন গিয়ে খালি প্লেট নিয়ে বসবো। √29 5.385 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। দাদা কি দিয়ে খাবেন? হাত দিয়ে খাবো, এই যে হাত দিয়ে খাবো। ওকে, বুঝলা বুঝলা বুঝলা, বলো বুঝছো কিনা? হ্যাঁ, কেউ যদি মনে করো এইভাবে করতে চাও করতে পারবা। n ইট ইকুয়াল টু √AC স্কোয়ার, এসি এর জায়গায় মনে করো AC ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর বসাবা, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার এটি স্কোয়ার বসাও, কোনো সমস্যা নেই। তাহলে তখন ওমেগাটা বের করা লাগবে। ওমেগা কেমনে বের করবা? ওমেগা হচ্ছে ω0 প্লাস আলফা টি। তো এত কাহিনীর দরকার নেই, বের করতে পারবা তুমি। এটি জানো, আলফা বের করতে পারবা। এই যে এটি, এই এ আলফা ইকুয়াল টু আলফা বের করবা, এই এটি ইকুয়াল টু আর আলফা, এই সূত্র দিয়ে। ঠিক আছে, তারপরে ω0 কীভাবে বের করবা? ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, তাহলে এটা হবে U/R। ওই যে এটা এটা আদিবেগ U/R। তারপরে এটা পাবা কিভাবে? এটা হচ্ছে V/R। তো এটা তো আর তুমি তো আর ভি বের করতেছো না, তুমি এটা বের করবা। তো এই যে এইভাবে বের করতে পারো, সমস্যা নেই। এভাবে বের করে নিয়ে এখানে বসাবা, একই রেজাল্ট পাবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কৌণিক গতির ম্যাথ দিলে ভালো হতো। প্র্যাকটিস শিট থেকে কৌণিক গতির ম্যাথ করবা। দাঁড়াও, কই গেল আমার ফোনটা? এই আমার ফোন কই? কে নিলা বলো? আমার ফোনটা কই গেল? হাই, ফোন গেল কই? কই রাখলাম ফোনটা? এই ফোন পাচ্ছি না তো। দাঁড়াও, ফোন খুঁজে নিই, তারপরের দিন হোমওয়ার্ক দিয়ে দিব না। থাক, আজকে থাক।